এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যা যা জানানো হয়েছে তা হলো অভিকর্ষ বল কি বা ওজন কি, মহাকর্ষ বল কি। অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বল আর অভিকর্ষ বল একই জিনিস, কিন্তু আলাদা করা কেন হয়েছে সেটার কারণ জানানো হয়েছে। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বলের উপরে একটা সূত্র দিয়েছেন, সেই সূত্র সম্পর্কে জানানো হয়েছে, সেই সূত্রের প্রমাণ জানানো হয়েছে। পৃথিবীর বাইরে কোনো বস্তুকে পাঠাতে চাইলে কতটা বেগে ছুঁড়ে মারার প্রয়োজন সেই বেগ সম্পর্কে আমরা জানতে পারবো, ইত্যাদি বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আজকে আমরা চ্যাপ্টার নম্বর 2 অর্থাৎ 1.2 মানে 1 নম্বর চ্যাপ্টারের যে 2 নম্বর অংশ সেইটা শুরু করব। চ্যাপ্টারের নাম কি? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। অর্থাৎ আমি কোনো একটা বস্তুকে না স্পর্শ করে, টাচ না করে এর উপরে যে বল প্রয়োগ করব সেইটা এই চ্যাপ্টারের মধ্যে এই ধরনের বলটা যে ক্রিয়া করছে এটা কিভাবে করছে কি না করছে এর ডিটেলস সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ স্পর্শ করব না করে বল প্রয়োগ করার যে বিভিন্ন পদ্ধতি সেই সমস্ত সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো অভিকর্ষ বল কি। অভিকর্ষ বল আমরা জানি অলরেডি, আগের চ্যাপ্টারে যারা যারা দেখেছো আমার ক্লাস তারা অলরেডি জানো যে অভিকর্ষ বল কি। যদি না জানো আরেকবার একটু বলি। অভিকর্ষ বল হচ্ছে, ধরে নিই এই আমাদের পৃথিবী, তো পৃথিবীর কেন্দ্র বলতে মাঝখানটা বোঝায় এটা। আমরা পৃথিবীর কোথায় বাস করি, পৃথিবীর আমরা কোন জায়গাটায় আছি, পৃথিবীর এই উপরিতলে নাকি পৃথিবীর ভেতরে, পৃথিবীর এই ভেতরে থাকি নাকি এই উপরে বাস করি বলো। যারা বলছো ভেতরে বাস করি তারা ভুল, যারা বলছো উপরে থাকি তারা ঠিক। এই ডাউটটা অনেকেরই থাকে, তাই একবার ক্লিয়ার করে দিলাম। আমরা উপরে থাকি, আমাদের এই উপরে গাছপালা ঘর বাড়ি যত কিছু যা আছে সবই পৃথিবীর উপরে। এবার প্রশ্ন, যারা এখানটায় আছে, যারা কোনো একটা মানুষ দেখালে এখানটায় দাঁড়িয়ে আছে, তাহলে এই মানুষটা কেন পড়ে যাচ্ছে না? বা এই সাইডে যে মানুষটা দাঁড়িয়ে আছে বা এখানটা মানুষটা যেটা দাঁড়িয়ে আছে ঘর বাড়ি যাই থাকুক না কেন, সে পড়ে যাচ্ছে না কেন? কারণ এই পৃথিবীর মাঝখান থেকে পৃথিবী প্রত্যেকটা জিনিসকে, এই সাইডে যত যা জিনিস আছে থাকবে, গাছপালা ঘর বাড়ি মানুষ পশু পাখি সব কিছুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে। কি করছে? টেনে রাখছে। এই যে বল দিয়ে টেনে রাখে, যে বল দিয়ে টেনে রাখে সেটাকেই অভিকর্ষ বল বলা হয়, সেটাকেই অভিকর্ষ বল বা ওজন বলা হয়। তাহলে কি বলা হলো? পৃথিবী তার বায়ুমণ্ডলে থাকে, অ্যাকচুয়ালি আমরা যেখানটায় বাস করছি তার মানে আমাদের একটা বায়ুমণ্ডল আছে, আমরা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, তার মানে আমরা বাতাস গ্রহণ করছি আবার ছাড়ছি, গ্রহণ করছি ছাড়ছি, তার মানে আমাদের এই যে আমরা যে অঞ্চলে থাকি, যে জায়গাটায় থাকি, সেখানে সেই পরিবেশে বায়ু বা বাতাস আছে, তাই তো? তার মানে এই জায়গায় যে লেয়ারটা, একটা 7-8খানা লেয়ার থাকে বাতাসের, 7-8খানা লেয়ার থাকে এরকম। তো সেই লেয়ারের মধ্যে যত যা জিনিস থাকবে, দেখো এই জায়গাটা একটা পাখি উড়ে বেড়াচ্ছে, তা পাখিটার ক্ষেত্রে বা একটা বল যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, পেন যদি ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, তার জন্যই প্রত্যেকটা জিনিস মাটির উপরে এসে পড়ছে। তা এই যে বল দিয়ে টানে সেই বলকে অভিকর্ষ বল বলা হয়। আর মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে, দেখা হলো এই একটা বস্তু আছে আর এই একটা বস্তু আছে, এ নামের একটা বস্তু, বি নামের একটা বস্তু। তো আমরা জানি না অ্যাকচুয়ালি, জানাবো এক্ষুনি। সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো জিনিস, পৃথিবী হোক বা পৃথিবীর বাইরে, দুটো বস্তু পরস্পরকে সবসময় আকর্ষণ করে। কি করে দুটো বস্তু সবসময় পরস্পরকে আকর্ষণ করে? অর্থাৎ এই দুটো পেন যদি আমি পাশাপাশি রাখি বা দূরেই রাখি, যেখানে রাখি না কেন, এই দুটো পেন একে অপরকে আকর্ষণ করছে। এই পেনটা আমার পাশে যেহেতু আছে, তার মানে এই পেনটার সাথে আমারও একটা আকর্ষণ কাজ করছে। আমার পাশে যদি কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তার সাথে আমার একটা আকর্ষণ বল কাজ করবে। কিন্তু প্রশ্ন, কেন আমরা একে অপরের সাথে জুড়ে যাচ্ছি না? কেন এই পেনটা, দুটো পেন যখন আলাদা থাকছে আকর্ষণ করা সত্ত্বেও কেন মিশে যাচ্ছে না একসাথে, আর দুটো আটকে যাচ্ছে না কেন? এই পেনটা আমার গায়ের সাথে জুড়ে যাচ্ছে না কেন, আটকে যাচ্ছে না কেন? পাশে যদি কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকে, সে আমার গায়ের সাথে একসাথে জুড়ে যাচ্ছে না কেন? এইটাই জানবো ভিডিওর পরবর্তী অংশে। তো তার আগে ব্যাপারটা বোঝা গেল তো, যে মহাকর্ষ বলটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। আর পৃথিবী যে কেন্দ্রের দিকে তার প্রত্যেকটা বায়ুমণ্ডলে থাকা প্রত্যেকটা জিনিসকে যে কেন্দ্রের দিকে টানছে, সেটাকে অভিকর্ষ বল বা ওজন বলা হয়। তাহলে আমরা এক্ষুনি জানলাম যে পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলে থাকা প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, তাই তো? তার মানে ধরো পৃথিবীর উপরে এই জায়গাটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে পৃথিবী টানছে,
আবার বস্তুটাও পৃথিবীকে টানছে, দুটোই কিন্তু হচ্ছে। বস্তুটা পৃথিবীটাকে টানছে আর পৃথিবী বস্তুটাকে টানছে, দুটো একে অপরকে টানছে তো তার মানেও এই জায়গাটায় কিন্তু মহাকর্ষ বল কাজ করছে, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে, তার মানে মহাকর্ষ বল কাজ হচ্ছে। তো এই অভিকর্ষ বলও এক প্রকার মহাকর্ষ বল। আরেকবার রিপিট করছি, অভিকর্ষ বলও এক প্রকার মহাকর্ষ বল, কিন্তু আলাদা করে দেওয়ার কি কেন প্রয়োজন, আলাদা করে দিল কেন? আলাদা করে মহাকর্ষ বলার কারণ হচ্ছে এই মহাকর্ষ, আমরা যেহেতু পৃথিবীর মধ্যে বাস করছি, তাই পৃথিবীর যে আকর্ষণ বলটা সেইটা সম্পর্কে একটু ডিটেল জানার জন্য আলাদা করে এইটা সম্পর্কে একটা গোটা, মানে এত পরিমাণে আমাদের ইনফরমেশন হয়ে গেছে যে ওটাকে একটা আলাদা চ্যাপ্টার বা আলাদা একটা অংশ করে দেওয়া হয়েছে। আর মহাকর্ষ মানে তো তোমার সব বস্তুর মধ্যে আকর্ষণ বল বোঝায়, সেটা পৃথিবীর মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হতে পারে, পৃথিবীর বাইরেও হতে পারে। পৃথিবীর মধ্যে পৃথিবীর যে আকর্ষণ বল সেটাকে একটা আলাদা পার্ট করে দেওয়া আছে, এই হচ্ছে কারণ, আর কিছুই না। বোঝা গেল? বিজ্ঞানী নিউটন বা আইজ্যাক নিউটন একটা এই যে মহাকর্ষ বলের উপরে একটা সূত্র দেয়, সূত্রটা এই যে লিখে রেখেছে, এটা তোমাদের বইতে ডিটেল লেখাটা নেই, সংক্ষেপে যে জিনিসটা লিখে দিয়েছে সেটা আমি এখানটায় লিখছি, যেটা বিজ্ঞানী নিউটন দিয়েছে, F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 গুণ m2 বাই ডি স্কোয়ার, অনেক বইতে আর স্কোয়ার লেখা থাকতে পারে, কি জিনিস পরে বোঝাচ্ছি, এইটা সূত্রটা দেখতে দেখতে বোঝাবো। আচ্ছা, এই গুণটা এরকম গুণ চিহ্ন না দিয়ে যদি শুধু পয়েন্ট দেয় তাহলেও কিন্তু সেটা গুণই বোঝায়, ঠিক আছে? এখানে বলা আছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। মহাবিশ্ব বলতে বোঝানো, বিশ্ব বলতে আমাদের পৃথিবীর কথা বলে, মহাবিশ্ব বলতে পৃথিবীর বাইরে যত সমগ্র জায়গাটা আছে সেই মহাবিশ্ব বলা হচ্ছে। তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা দেখা হলো, এই একটা বস্তু আছে আর এই একটা বস্তু আছে, এই যে দুটো বস্তুকণা, দুটো নাম দেওয়া হলো এ আর একটার বি। তো এই বস্তুকণার মধ্যে তাদের সংযোগ সরলরেখা, অর্থাৎ এদের মধ্যে যে সংযোগ যুক্ত হওয়ার যে সরলরেখা বরাবর, এই যে সরলরেখা সোজা যে রেখাটা, পথটা, সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এই এ বি কে আকর্ষণ করবে, বি এ কে আকর্ষণ করছে, অর্থাৎ এই দুজনে একে অপরকে আকর্ষণ করছে। ক্লিয়ার হলো? এই আকর্ষণ বলের মান, এই যে আকর্ষণ যে বলটা, এদের মধ্যে যে আকর্ষণ বলটা, সে আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক হয়। ভালো করে বোঝো এখানটাই, এই যে বস্তুটা আছে, মানে এ যে নামের যে বস্তুটা আছে, এর নাম দেওয়া হলো m1, মানে নাম দেওয়া না, সরি, এর নাম তো এ, কিন্তু এর যে ভর বলতে বোঝানো হচ্ছে দোকানে গিয়ে আমরা যেটা মাপি 5 কেজি 10 কেজি ওই রকম একটা ভর, ওটাকে ভর বলা হয়। তো এই যে ভরটা, এই বস্তুটার যে ভর, সেটাকে আমি m1 নাম দিচ্ছি। ভরের ইংরেজি হচ্ছে মাস, MASS, মাস, তো তার জন্য আমরা m দিচ্ছি। এবার এখানেও একটা তো m লিখবো, কারণ এই বস্তুটারও একটা ভর আছে, তাই দুটোকেই তো আমরা m আর m লিখতে পারি না, দুটোর ভর তো আলাদা হবে। পৃথিবীর যা ভর, সূর্যের কি তাই ভর হবে? আলাদা হবে। তো তার জন্য একটার ভরকে আমরা m1 নাম দিচ্ছি, আর একটার ভরকে আমরা m2 নাম দিচ্ছি। একটা m1 আর একটা হচ্ছে, আরেকটার ভর হচ্ছে m2। তাহলে m1 আর m2 জিনিসটা কি হলো? বস্তুর যে ভর, সেই ভরের কথা বলা হয়েছে। ক্লিয়ার হলো এটুকু? এবার বলেছে এই আকর্ষণ বলের মানটা, এদের মধ্যে যে আকর্ষণ বলের মানটা, অর্থাৎ বল, এদের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করছে। এই যে আকর্ষণ বল, এটা তো বল ভালো করে লক্ষ্য করো, বল কথাটাকে বলছি, তার মানে এই যে বল বলতে এটা তো ফোর্সকে কি দ্বারা প্রকাশ করে? এফ দ্বারা, তাই এফ লিখলাম। এই আকর্ষণ বলের মানটা বস্তু কণা দুটির ভরের এর যা ভর এটা m1 ভর নাম দেওয়া হয়েছে, এর m2 ভর নাম দেওয়া হয়েছে বলেছি। তো ভরের গুণফলের, এই দুটোর গুণফল, অর্থাৎ m1 এর সাথে m2 এর গুণ করব, গুণফলের সাথে সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন কোনটা? এটা। সমানুপাতিক বলতে বোঝানো হয় যে যদি এফ এর মান বাড়ে তাহলে এখানে m1 এর মান বাড়বে, আবার m2 এর মানও বাড়বে। আবার f2 এর মান যদি কমে তাহলে m1 m2 দুটোর মানই কমবে। এইটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার হলো? এবং দ্বিতীয় বলছে কি, এবং দূরত্বের বর্গের, কিসের সাথে দূরত্বের বর্গের? ওই যে বলটা, এই যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। দূরত্ব তাই এই এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা ধরে নিচ্ছি ডি।
ডিস্টেন্সকে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কারণ এটা ডিস্টেন্স কথাটার প্রথমটা শুরু কি দিয়ে, ডি দিয়ে, তাই ডি দ্বারা লিখছি। ঠিক আছে, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা ডি দ্বারা লিখছি, দূরত্বটা ডি দ্বারা লিখছি। তো এই দূরত্বের বর্গের, বর্গ বলতে বোঝায় স্কোয়ার, অর্থাৎ এফ এর সাথে এই যে দূরত্বটা ডিটা বর্গের স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিকটা কিভাবে লেখা হয়, সমানুপাতিক চিহ্ন থাকে 1 যে জিনিসটার ব্যস্তানুপাতিক ডি, তো ডি এর ব্যস্তানুপাতিক দূরত্বের ব্যস্তানুপাতিক, তাই ডি কে নিচে লেখা হবে। এটা বলেছে বর্গের ব্যস্তানুপাতিক, তাই ডি এর স্কোয়ার করে দেবো। ক্লিয়ার হলো, ডি এর স্কোয়ার করে দেবো। এইবার এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এই জিনিসটাকে আমাদের একসাথে জোট বাঁধাতে হবে। কিভাবে জোট বাঁধাবো ভালো করে লক্ষ্য করো। এটা একটা আলাদা ম্যাথসের একটা চ্যাপ্টার আছে, তো ওসব পরে জানবে। এফ যেরকম আছে থাকলো, বাপাশে দেখো দুখানা এফ আছে, তো এই দুটো লাইনকে আমি জুড়বো। এই 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমি জুড়বো। কিভাবে জুড়বো, এই এফ এর বাপাশে সমানুপাতিক চিহ্নের বাপাশে দুটোই এফ আছে, তো তাই আমি এফ লিখলাম। সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান সমান চিহ্ন আনবো, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান সমান চিহ্ন আনবো, বাদ দাও সমান সমান পরের স্টেপে আনবো, এখন সমানুপাতিক চিহ্ন যেরকম আছে থাক। এবার এই m1 গুণ m2 যেটা আছে, m1 গুণ m2 যেটা আছে, এই যে জিনিসটা এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আর এখানটাই f সমানুপাতিক 1/d² আছে, তো 1/d² আছে। তাহলে আমরা যদি এই জায়গাটা একটু করছি, m1 গুণ m2 এইটার সাথে আমরা যদি 1/d² কে গুণ করি, তাহলে কেমন স্ট্রাকচার পাবো, m1 m2 এটা উপরে চলে যাবে, অর্থাৎ m1 গুণ m2 একের সাথে গুণ হচ্ছে বাই d², এইটাই তো হয়। তো আমরা তাই করবো এখানে, f সমানুপাতিক m1 গুণ m2 বাই d², m1 গুণ m2 বাই d²। ক্লিয়ার হলো? এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এই পাশটায় লিখছি, এই যে স্টেপটা আরেকবার লিখছি, f সমানুপাতিক m1 গুণটাকে পয়েন্ট দিচ্ছি m2 বাই d²। হলো? এবার সমানুপাতিক চিহ্ন তুলবো। সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আনতে হয়। কি আনতে হয়? ধ্রুবক। তো সমানুপাতিক চিহ্ন তুলে সমান সমান বসালাম, ধ্রুবক আনবো। ধ্রুবকটা হলো জি, ক্যাপিটাল জি। দেখো এই যে জি এর মতন বসানো হয়েছে। m1 m2 যেরকম আছে বসিয়ে দেবো, m1 গুণ m2 বাই d² যেরকম আছে। তাহলে f সমানুপাতিক f সমান সমান জি ইন্টু m1 m2 বাই d²। এই লাইনটার পরে এখানটায় আসছে, এটা কিন্তু আগে পাতানো ছিল। দেখো এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এটা কিন্তু সেম জিনিস এসছে। এই দুটো যে জিনিস, এই দুটো কিন্তু সেম এসছে। আমি কিন্তু বলেছিলাম যে এই সূত্রটা বিজ্ঞানী নিউটন দিয়েছে, এবং সেই সূত্রটা কথাই যদি বলা হয় তাহলে সেটা এইটা। আর সেই সূত্রটা আমি এখন প্রমাণ করে দেখালাম যে কিভাবে এটা এলো। ক্লিয়ার হলো এটুকু? এই জায়গায় আমি এই গোটা জিনিসটাকে ভালো করে মুছে দিয়ে, এসব হিজিবিজিটাকে মুছে দিয়ে, তোমরা লেখার হলে লিখে নাও চটপট, পজ করে নিয়ে। আর বাকি আমি সব মুছে দিচ্ছি, মুছে দিয়ে শুধু এই মেন সূত্রটাকে লিখে রাখবো। তাহলে যেটা আসলো, এফ সমান সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই d²। এটাই আমাদের সূত্র, মেন সূত্র, তাই না? এই যে সূত্র। ক্লিয়ার হলো এটুকু? এবার ভালো করে লক্ষ্য করে, এখানে যে জিটা আছে, এই জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ভালো করে লক্ষ্য করো, এই জি কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ক্লিয়ার হলো? এই জি এর যা ভ্যালু, জি এর যা মান, সেই মানটা মহাবিশ্বে, অর্থাৎ তুমি পৃথিবীর মধ্যে থাকো কি পৃথিবীর বাইরে চলে যাও, চাঁদে থাকো, মঙ্গলে থাকো, যেখানে ইচ্ছা থাকো না কেন, জি এর মান কখনো চেঞ্জ হবে না। জি এর একটা মান আছে, নির্দিষ্ট একটা ভ্যালু আছে, সেটা মুখস্থ করতে হবে অবভিয়াসলি। কিভাবে এলো পরবর্তীকালে তোমরা জানতে পারবে। পরবর্তীকালে, এখন এই ক্লাসে অত জানার কোনো প্রয়োজন নেই, মানে যদি ইচ্ছা থাকে সে তো আলাদা ব্যাপার, বাট দেবে না যে এটা প্রমাণ করো যে কিভাবে আসলো, সেসব দেবে না। এই জি কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলার কারণ হচ্ছে জি এর মান সব জায়গায় সমান। আমাদের ভারতের মধ্যে, পৃথিবীর মধ্যে, যে কোনো জায়গায় থাকো, যে মাধ্যমের মধ্যে দিয়েই থাকুক না কেন, বায়ু মাধ্যম হোক বা জল মাধ্যম হোক বা বায়ু ছাড়া হোক, যে কোনো মাধ্যমের মধ্যেই
আকর্ষণ বলের মধ্যে যে জি এর মানটা, সেই জি এর মানটা অলওয়েজ সেম থাকে, জি এর মানের কোনোদিনও চেঞ্জ হয় না, জি এর যা ভ্যালু সেটা চেঞ্জ হবে না। জি এর ভ্যালু একটা নির্দিষ্ট আছে, সেটা একটু পরে জানবো। তবে তার আগে জানবো যে জি এর এসআই এককটা কি, জি এর এসআই এককটা কি। আমরা এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা থেকে আমরা জি এর একক বের করতে পারবো কিভাবে। এফ সমান সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এই জি এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, জি এর ভ্যালুটাকে আমরা বের করব। জি এর এসআই এর এককটা আমরা বের করতে চাইছি। তাহলে আমরা লিখতে পারি এই জিটা m1 আর m2 এর সাথে তো গুণে আছে, এইভাবে লিখতে পারি f ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 গুণ m2 বাই ডি স্কোয়ার। তাহলে আমরা যদি জি এর ভ্যালু বের করতে চাই, এই ডি স্কোয়ারকে বা সাইডে পাঠিয়ে দিতে পারি, যেহেতু এটা ভাগে আছে বা পাশে আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এফ ইন্টু ডি স্কোয়ার হয়ে গেল বাই, বা একবারে করছি বাই, আচ্ছা বাদ দাও, একবারে করছি না, তাহলে ডি স্কোয়ার এপাশে চলে গেছে, তো সমান সমান কি পড়ে আছে, জি ইন্টু m1 গুণ m2, এটা পড়ে আছে। এই m1 আর m2 জি এর সাথে গুণে আছে, তো বা পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2 সমান সমান জি হবে, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। এই যে জিনিসটা পাওয়া গেল, এখান থেকে আমরা জি এর একক পেতে পারি। তো দেখো ভালো করে লক্ষ্য করতে হবে এখানটাই, জি মানে কি, মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটার আমরা এসআই একক বের করছি, এসআই একক জি এর, ঠিক আছে, জি এর সমান সমান এফ মানে বলের এসআই একক কি, বলের এসআই একক হচ্ছে নিউটন, তাই লিখলাম নিউটন গুণ ডি আছে, ডি স্কোয়ার বলতে কি বোঝানো হচ্ছিল, যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে তো আমরা ডি দ্বারা প্রকাশ করছিলাম, ডিস্টেন্সটা। তো ডিস্টেন্সের একক কি, ডিস্টেন্স মানে একটা লেন্থ বোঝায়, তা লেন্থের এসআই একক হচ্ছে মিটার, তার মানে আমরা লিখতে পারি মিটার, ডি স্কোয়ার ছিল তার মানে মিটার স্কোয়ার, বাই, তাহলে নিউটন উপরে ছিল এফ আর ডি স্কোয়ার, তার মানে এফ এর জন্য নিউটন আসলো, ডি এর স্কোয়ারের জন্য মিটার স্কোয়ার আসলো, বাই দিয়ে m1 আর m2 আছে, মানে বস্তুর ভর এসআই একক কি হয় বস্তুর ভরের, তাহলে ভরের এসআই একক হচ্ছে কেজি। তো তাই এখানটায় লিখবো যে কিলোগ্রাম গুণ কিলোগ্রাম, দুটো কিলোগ্রাম, তো মানে এখানে m1 আর এখানে m2, তার মানে দুটো ভরের কথা বলেছে, তাই আমি একবারে দুটো যেহেতু, তাই স্কোয়ার আকারে লিখতে পারি, তাই বলছি যে কিলোগ্রাম স্কোয়ার, ঠিক আছে, কিলোগ্রাম স্কোয়ার। এবার এই জিনিসটাকেই আমরা একটু ওই সংখ্যা মানে এবিসিডি দিয়ে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এবিসিডি দিয়ে, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নিউটনকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখি, তাহলে ক্যাপিটাল এন ইন্টু মিটার মানে এম, তার স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি, ডিভাইডেড বাই কি হবে, কিলোগ্রাম স্কোয়ার, তার মানে কেজি, কিলোগ্রামকে বলা হয় তো কেজি, তার মানে কেজি স্কোয়ার, নিউটন গুণ মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা কি হলো, জি এর এসআই ভ্যালু, জি এর এসআই মান হলো এটা লিখে নাও, এক্ষুনি মুছে দেবো, লিখে নাও ঝটপট। তাহলে জি এর যে এসআই ভ্যালুটা পেলাম সেটা হলো নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, এটাই তো। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ভালো করে এই জায়গাটা শেখার একটা জায়গা, 7-এর জিনিস আমি আরেকবার শেখাচ্ছি। কোনো দেখালো নিচে বাই আকারে যেটা আছে তার নিচে যদি একটা কোনো সংখ্যা যাই থাক, দেখালো এরকম আছে 5 স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার -2 গুণ উপরে আরেকটা আছে, ধরে নাও 2-এর 2 টু দি পাওয়ার 5, আর এখানটা ধরে নাও 6 টু দি পাওয়ার 5 আছে, 3 আছে। তাহলে আমরা যদি এই -3টাকে উপরে নিয়ে যাই, তাহলে কি করতে হয়, এখানে যেহেতু -3 না, সরি শুধু 3 আছে, -2 আছে, এই যে জিনিসটা আছে গোটাটা, এটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, তাহলে এখানে যে মাইনাসে যে সংখ্যাটা থাকে সেটা উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, আর যদি প্লাসের সংখ্যা থাকে, এটা যেমন প্লাসে আছে +3, তো এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তখন সেটা -3 হয়ে যাবে, মানে উল্টে যায়, চিহ্নের চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস হয়। তার মানে আমি যদি এই -2টাকে 3 টু দি পাওয়ার -2 আছে, এইটাকে যদি উপরে নিয়ে যাই তখন এরকম হবে 5 স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার 5 যেরকম আছে বসাবো, 5 স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার 5 গুণ 3 টু দি পাওয়ার -2কে উপরে নিয়ে যাচ্ছি,
তাই এটা 2টা এবার প্লাস হয়ে যাবে, এখানে তো মাইনাস আছে, উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 2 শুধু বসবে, বাই 3 তো চলে গেছে আর নেই, তার মানে 6⁻³ এরকমভাবে বসবে। আর যদি এই 6⁻³ উপরে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ দিয়ে 6⁻³ হয়ে যাবে। ক্লিয়ার হলো? অর্থাৎ প্লাসে থাকলে উপরে নিয়ে গেলে বা নিচে আনলে, নিচেও আমরা আনতে পারি, নিচে আনলে ওই চেঞ্জ হবে চিহ্নের, নিচে আনলেও চেঞ্জ হবে চিহ্নের, বোঝা গেল? তো এখানটা আমাদের kg⁻² আছে, তো kg² আছে, উপরে নিয়ে গেলে নিউটন মিটার² যেরকম আছে থাকবে উপরের। এবার এটা যখন উপরে নিয়ে যাব গুণ হবে, তখন উপরে নিয়ে যাওয়া মানে তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে গুণ হবে kg⁻² হয়ে যাবে। এখানে +2 ছিল, উপরে যেই নিয়ে যাব সেটা -2 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এইভাবে এককটাকে লিখি তাহলেও সঠিক, আমি যদি এইভাবে এককটাকে লিখি তাহলেও সঠিক, যে কোনোভাবে ইচ্ছাভাবে লেখা যায়। ঠিক আছে, এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে জি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, জি এর একটা নির্দিষ্ট মান আছে। আমি বারবার বলেছি যে এর একটা নির্দিষ্ট মান আছে, যেটা পৃথিবীর মধ্যেও যা থাকবে পৃথিবীর বাইরে নিয়ে গেলেও তাই থাকবে। সেই মানটা কি? সেই মানটা হলো 6.67/10⁻11 নিউটন মিটার² বাই kg²। দেখো এই এককটা আমি লিখেছি এখন এই জায়গায়, জি এর ভ্যালু। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এই জায়গার যে ভ্যালুটা আছে এটাকে আবার এইভাবে লিখতে পারি, এই গোটা জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 6.67 ইন্টু গুণ এই 10⁻11টাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে 10⁻, এখানে 11 প্লাসে ছিল, উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -11। আর এখানে যে জিনিসটা আছে সেটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে কোনো তো ব্যাপার নেই না, নিউটন মিটার² ইন্টু kg⁻²। তো এইভাবেও আমরা লিখতে পারি, এইভাবেও আমরা লিখতে পারি। এই ভ্যালুটাকে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে আমাদের যদি অঙ্ক দেয়, আমরা দু একটা করবো কিছু কিছু অঙ্ক, তো সেক্ষেত্রে আমাদের লাগতে পারে, তাই মুখস্থ করে নিতে হবে। এটা জি এর এসআই ভ্যালু। আরেকবার বলি, জি এর বলতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের এসআই ভ্যালু, এটা এসআই ভ্যালু। যে এই এককগুলো দেখেই তোমার বুঝতে হবে যে এটা কি একক দিয়েছে, যে একক থাকবে সেই এককের আমরা বুঝবো যে সেই এককের মান। অর্থাৎ এখানে নিউটন মিটার কেজি এগুলো এসআই এককের হয়, তার মানে এটা এসআই ভ্যালুতে দিয়েছে, এসআই এর ভ্যালু। যদি এটা নিউটন না হয় অন্য ডাইন হয়ে যেত, তখন এটার মানও চেঞ্জ হতো অবভিয়াসলি, তখন সেটা অন্য একক হতো। ক্লিয়ার হয়েছে? বলা হয়েছে, আমরা এক্ষুনি যেটা জানলাম সেটা হচ্ছে এই একটা বস্তু আছে যেটার নাম এ, এই একটা বস্তু আছে যেটার নাম বি। তো এই দুটোর মধ্যে একটা নির্দিষ্ট তো ডিস্টেন্স আছে, দূরত্ব আছে। এই M1 ভরের যে বস্তুটা আর এখানে M2 ভরের যে বস্তুটা, এই দুটো বস্তুকে যদি আমরা ধীরে ধীরে মানে এই বস্তুটা ধরো একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্ব যদি অনেক বেড়ে যায়, এই দুটোর দূরত্ব যদি অনেক বেড়ে যায় তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কমতে থাকবে, এদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে। যদি এদের দূরত্ব কম হয় তাহলে এদের আকর্ষণ মান বেড়ে যাবে। কারণ সহজে বোঝো না, যখন কোনো জিনিসের কাছে আমরা যত যাব, এটা ধরো লাইট জ্বলছে এখানটায়, তো লাইটের যত আমরা কাছে যাব তত উজ্জ্বল হবে, তত আলো বাড়বে, যত দূরে যাব তত আলো কমবে। ঠিক তেমনই যত দুটো জিনিসের কাছাকাছি যাব তত আকর্ষণ বাড়বে, যত দূরে যাব তত আকর্ষণ কমবে। ঠিক আছে, তবে এইখানে একটা পয়েন্ট আছে যে মহাকর্ষ বল, কোন বল? মহাকর্ষ, অভিকর্ষ না, মহাকর্ষ বল, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটাকেই তো মহাকর্ষ বল বলে। তো এই মহাকর্ষ বল কখনোই জিরো হতে পারে না, মানে সেটা যত দূরেই চলে যাক না কেন, এত দূর তার থেকেও দূরে, যত দূরেই যাক না কেন, তাহলেও এদের মধ্যে একটা সামান্য পরিমাণে হলেও একটা বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, কিন্তু শূন্য কখনোই হবে না, শূন্য কখনোই হতে পারে না। ভালো করে এটা মাথায় রাখবেন, পরীক্ষা দিতে পারে কোন বল কখনোই শূন্য হবে না, তাদের মধ্যে যতই ডিস্টেন্স বেড়ে যাক না কেন, দূরত্ব বেড়ে যাক না কেন, তাও তাদের মান শূন্য হবে না। কোন বলের ক্ষেত্রে? মহাকর্ষ বল। ক্লিয়ার হলো? এই একটা প্রশ্ন যেটা দিতে পারে যে ধরো এটা একটা M1 ভরের বস্তু, তো এই যে এটা M2 ভরের বস্তু, এই যে পয়েন্টটা এইটা M2 ভরের বস্তু, এটা M1 ভরের বস্তু। তা এই যে M1 ভরের বস্তু আর M2 ভরের বস্তু, এদেরকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় বিন্দু বস্তু বলা হয়, বিন্দু বস্তু বলা হয়। কেন? প্রশ্ন করতে পারে যে বিন্দু বস্তু বলার কারণ কি, মানে এগুলো এত ছোট যে বিন্দুর মতো, মোটেও না। ধরো চাঁদ আর পৃথিবীর মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করছে, তাহলে চাঁদ কি একটা বিন্দু? পৃথিবী কি একটা বিন্দু?
সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ বলটা, তাহলে চাঁদ আর সূর্য আর পৃথিবী এই দুটো কি মোটা বিন্দু, মানে সামান্য এটা এরকম পয়েন্টের মতন জিনিস? তা তো না, কিন্তু এদেরকে কেন তাও বিন্দু বলা হচ্ছে? বিন্দু আলোক উৎস বলে না, এটা আলোক উৎস না, সরি, বিন্দু বস্তু বলা হচ্ছে কেন? তাহলে বিন্দু বস্তু বলা হচ্ছে কেন? কারণ এই বিন্দু বস্তুটাকে যদি আমি একটু জুম করে দেখি, এইটা ধরো জুম করেছি আর এই বস্তুটাকে এইভাবে জুম করেছি, তাহলে এদের যে ব্যাস মানে এই প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত গোটা মাঝ বরাবর যে লাইনটা হয় সেটাকে ব্যাস বলে। তো এই ব্যাস যদি এই বস্তুটার থেকে এই বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা তার থেকে যদি ছোট হয়, এই যে এত বড় ডিস্টেন্স দূরত্ব, এই দূরত্বটা থেকে এই ব্যাসটা তো অনেক ছোট বস্তুর, যখন এরকম ছোট হবে ব্যাস, তখন এটাকে আমরা বিন্দু বস্তু বলবো, তখন এই বস্তুটাকে আমরা বিন্দু বস্তু বলি। তাহলে চাঁদের থেকে সূর্যের যে ডিস্টেন্স, পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা চাঁদের বা সূর্যের বা পৃথিবীর তাদের যা ব্যাস তার থেকে অনেক বেশি, তার জন্য চাঁদ বা সূর্য বা এদেরকে বিন্দু বস্তু বলা হচ্ছে, ক্লিয়ার হলো? নেক্সট, এবার যেটা আমাদের জানতে হবে তা হলো পৃথিবী এই যে প্রত্যেকটা জিনিসকে তো আকর্ষণ করছে, এই যে পেনটা, ধরো পেনটাকে তো পৃথিবী আকর্ষণ করছে, নিচের দিকে টানছে, এই যে নিচের দিকে টানছে, তো টেনে রাখছে। কিন্তু ধরো রকেট ফকেট এদেরকে তো বাইরের দিকে আমরা পাঠাচ্ছি, বিজ্ঞানীরা পাঠিয়ে দিতে পারছে পৃথিবীর বাইরে, মানে পৃথিবীর যে অভিকর্ষ বল সেটাকে কাটিয়ে বাইরে পাঠাতে পারছে। তো কিভাবে কাটাচ্ছে, মানে কতটা বলে কতটা গতিতে এই বাইরে পাঠাতে হচ্ছে? রকেট বলো বা যে কোনো একটা বস্তুকে আমরা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগটা অর্জন করাতে পারি কোনো জিনিসের, এইরকম একটা বেগ যদি অর্জন করাতে পারি, অর্থাৎ এক সেকেন্ডে 11.2 কিলোমিটার, অর্থাৎ 11 কিলোমিটারের ওপরে পাড়ি দিতে হবে পথ। এক সেকেন্ডে 11 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারলে, এরকম গতিতে যদি আমরা কোনো একটা জিনিসকে ছুড়ে দিতে পারি উপর দিকে, তাহলে সেটা সেই বস্তুটা বাইরে চলে যাবে, এই অভিকর্ষ বলটাকে কাটিয়ে বাইরে চলে যেতে পারবে, বাইরে চলে গিয়ে এবার স্পেসে ঘুরবে। তো এই যে ভ্যালুটা, এই সংখ্যাটাকে তোমরা মনে রাখবে যে বাইরে পাঠানোর জন্য যে ন্যূনতম কত গতিবেগের প্রয়োজন সেটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পার সেকেন্ড বলতে বোঝাই সেকেন্ডের সাথে তো 1 2 3 4 কিছু নেই, এর আগে কিছু নেই, তার মানে বোঝাচ্ছে এখানে 1 আছে, তাহলে 1 সেকেন্ডে এই এত কিলোমিটার পথ যাবে, 1 সেকেন্ডে এত কিলোমিটার পথ যেতে হবে। ক্লিয়ার হলো? এই ভ্যালুটা মনে রাখবে, এবং তারপরে এই যেটা আমি লিখে নিয়েছি যে অঙ্কটা, সেই অঙ্কটা এবার আমাদের সলভ করব। ইজি, কোনো চাপ নেই, একদম ইজি। দেখো, সমান ভরের দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো। তার মানে দুটো যে বস্তু আছে, এই একটা ধরো বস্তু কণা, এই একটা বস্তু কণা, এই দুটো বস্তু কণার মধ্যে তাদের ভর, একটার ভর অপরিবর্তিত রাখবো, অর্থাৎ এম যা আছে তাই থাকবে। তার মানে বোঝানো হচ্ছে যে এই যে দুটো ধরো বস্তু কণা আছে, এই একটা বস্তু কণা আছে আর এই একটা বস্তু কণা আছে, এই বস্তুটার যা ভর এম ভর হতে পারে, আর এই বস্তুটার যা ভর সেটা এম। তবে এটা প্রথম ক্ষেত্রে বলেছে ভর অপরিবর্তিত রেখে, একটির ভর সেম থাকবে, একটার ভর যা তাই থাকবে, আর একটার ভর চেঞ্জ করবো, অপরিবর্তিত মানে পরিবর্তন করতে হবে, ভর 3 গুণ করা হলো, অর্থাৎ এম 3 গুণ হবে, 3m হলো, এবং তাদের মধ্যে দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো। পূর্বের বলা হয়েছে, তার মানে প্রথম অবস্থায় যতটা ছিল, ধরো ডি, 5d, ধরো শুধু ডি ছিল, তাহলে 5 গুণ করা হচ্ছে, তার মানে 5d হবে। এটা দ্বিতীয় ক্ষেত্রের কথা বলছি, প্রথম ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রথম ক্ষেত্রেটা নিচে আঁকছি। ধরো প্রথম ক্ষেত্রে এখানকার যা ভর এখানকারও তাই ভর, দুটোর ভর সেম, এবং তাদের যে ডিস্টেন্স সেটা ডি। এটাই প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রের ছবি, তোমরা লিখে নেবে প্রথম ক্ষেত্রের ছবি, ঠিক আছে? এটা দ্বিতীয় ক্ষেত্রের ছবি। তো দেখো প্রথম ক্ষেত্রের ছবিটা, এই যে লেখাটা এখান থেকে এইটুকুর যে লেখাটা আছে, লেখার পরে তাই এই ছবিটা আঁকবে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রের যে ছবিটা সেটা এখানটায় আঁকবে, ঠিক আছে? আর এই জায়গাটা সলভ করব, দাঁড়াও এখন টুকবে না। তো প্রথম ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল
পূর্বের কত গুণ হলো, অর্থাৎ প্রথমের যে মহাকর্ষ বলটা বেরোবে তার থেকে দ্বিতীয়টা কত গুণ বেড়েছে বা কমেছে সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে বলা হয়েছে ধরা যাক বস্তুকণা দুটির প্রতিটির ভর ছিল m একক এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে d একক। এটা ধরা হয়েছে তাই লিখে নিচ্ছি। প্রথমটা m বলে লেখা হয়েছে আর দ্বিতীয়টার প্রথমটা হচ্ছে m একক বলে লেখা হয়েছে, এদের যে ভর এবং তাদের যে দূরত্বটা সেটাকে d একক বলে লেখা হয়েছে। তাহলে F1 মহাকর্ষ বল, এটাকে ব্র্যাকেটে F1 লেখা হয়েছে যেহেতু এটা প্রথম ক্ষেত্রে, তাই F1 সমান সমান g ইন্টু m1 m2 বাই d স্কোয়ার। তাহলে g এর ভ্যালু তো চেঞ্জ হবে না, g এর মতো বসবে। m1 আর m2 এটা কি ধরা হয়েছিল, শুধু m, তাহলে m গুণ m বাই d স্কোয়ার, আর m গুণ m মানে বোঝায় m স্কোয়ার, তাই তো। এটাকে আমরা তাহলে F1 সমান সমান এটা হয়েছে, তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে এখানটায় লিখছি F1 সমান সমান g m স্কোয়ার বাই d স্কোয়ার। এই যে ক্লিয়ার হলো, এটা পাওয়া গেল, এটা পাওয়া গেল, এটা মাথায় রাখতে হবে। এটা 1 নম্বর তোমার ক্ষেত্রে বা 1 নম্বর মহাকর্ষ বল যেটা ভ্যালু সেটা বেরিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে মহাকর্ষ বল কি হয়েছে, যে প্রথমটা পরিবর্তন করব না, একটা যে ভর দুটো বস্তু কণার মধ্যে একটার যে ভর সেটা চেঞ্জ করব না, m যেরকম আছে থাকবে, আর একটাকে 3 গুণ করব, অর্থাৎ m যেটা আছে তার সাথে গুণ করা হয়েছে 3কে, এবং এদের যে ডিস্টেন্স সেটাকে 5 গুণ করা হয়েছে। এবার শুধু ভ্যালু পুট করতে হবে, F2 ইজ ইকুয়াল টু g যেরকম আছে থাকলো, m1 মানে শুধু m গুণ m2 মানে 3m, বসাই 3m ডিভাইডেড বাই d স্কোয়ার মানে 5d তার স্কোয়ার, 5d তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? ছবিটা মুছে দিচ্ছি, তাহলে F2 সমান সমান g ইন্টু গুণ m আর এখানে একটা m, তাহলে দুটো m মানে m স্কোয়ার হবে, 3m স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার আছে d স্কোয়ার আছে, তার মানে 5 5 25 d স্কোয়ার। এবার দেখো 3/25 সেটাকে প্রথমে লিখছি 3/25 গুণ দিয়ে g m স্কোয়ার বাই d স্কোয়ার লিখছি, g m স্কোয়ার বাই d স্কোয়ার। এই যে g m স্কোয়ার d স্কোয়ার, এটা ধরো F2 এর ভ্যালু এটা বেরোলো তো, g m স্কোয়ার d স্কোয়ার, এখানে দেখো g m স্কোয়ার d স্কোয়ার এসেছিল, তাই তো এসেছিল। F1 এর ভ্যালু g m স্কোয়ার d স্কোয়ার এসেছিল, তাহলে এই যে জায়গাটার g m স্কোয়ার d স্কোয়ারের জায়গায় আমরা F1 লিখতে পারি, এই যে জায়গাটা এখানটা আমরা F1 লিখতে পারি, অর্থাৎ লেখাটা কি হতে পারে যে F2 সমান সমান 3/25 ইন্টু F1, অর্থাৎ দেখো প্রথম যে ক্ষেত্র এখানে কি জানতে চেয়েছিল, মহাকর্ষ বল পূর্বের বলতে প্রথম ক্ষেত্রের কত গুণ হয়েছে, পূর্বের F1 মানেই তো পূর্বেরটা বেরিয়েছে, তাহলে এর 3/25 গুণ হয়েছে, 3/25 গুণ হয়েছে, এটাই আমার অ্যান্সার হবে। প্রথম ক্ষেত্রে 3/25 গুণ হয়েছে, দ্যাটস ইট। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীটার উপরে অনেক বস্তু আছে, যেরকম ধরো দুটো মানুষ পাশাপাশি যদি থাকে তাহলে কেন তারা জুড়ে যাচ্ছে না, একে অপরের সাথে টাচ মানে আকর্ষণে কাছাকাছি কেন চলে আসছে না? এটা তো হয় না। আমরা কখনো এরকম হয় যে সামনে দেখানো 3-4 জন মিলে আমরা বন্ধুরা বা বান্ধবীরা মিলে ধরো গল্প করছো, তাহলে তখন দুজনকে বা 3-4 জনকে একসাথে কখনো জুড়ে যাচ্ছে, এরকম হচ্ছে না। কেন হচ্ছে না? এদের মধ্যে কি আকর্ষণ বল তারা কাজ করছে না? নিউটন তাহলে কি ফালতু কথা বলে গেছে? না, সেটা না, অ্যাকচুয়ালি কাজ করে, আকর্ষণ বল কাজ করে, কিন্তু খুব কম। একটা প্রমাণ দেখি, তাহলে প্রমাণ করবো এক্ষুনি। ধরো এই পৃথিবীর উপরিপৃষ্ঠে এখানটায় একটা বস্তু আছে যেটার নাম এ, আর এখানটা একটা বস্তু আছে যেটার নাম বি। তো এই এর যে ভর সেটা হলো 1 কেজি, আর বি এর যে ভর সেটা হলো 1 কেজি। তাহলে এ আর বি দুটোরই ভর হলো 1 কেজি করে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, এদের মধ্যে যে দূরত্ব সেটা হলো 1 মিটার ডিস্টেন্সে আছে। ক্লিয়ার হলো এটুকু? 1 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে আমরা লিখতে পারি যে m1, এই m1 মানে এই এ নামের যে বস্তুটা তার যে মাস m1 বলে লিখছি, আর এই বি এর যে মাস অর্থাৎ m2, দুটোর মাস সেম 1 কেজি, দুটোই 1 কেজি হবে, এবং তাদের যে ডিস্টেন্স অর্থাৎ ডি এর ভ্যালু বলে দিয়েছে 1 মিটার। ক্লিয়ার হলো? তাহলে আমরা জানি F ইজ ইকুয়াল টু জি ইন্টু, একটু বাই চেপে লিখি নাহলে জায়গায় থাকবে না, F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 গুণ m2 বাই d স্কোয়ার।
তাহলে জি এর ভ্যালু এখানটা আমরা পুট করব এফ ইজ ইকুয়াল টু জি এর ভ্যালু আমরা শিখেছি কি 6.67 ইন্টু 10⁻⁻11 উপরে লিখেছি তাই মাইনাস করে দিয়েছি। এইটার সাথে জি এর ভ্যালুটাই গোটাটা, তার সাথে m1 আর m2 এর গুণ হবে, তাহলে m1 এর ভ্যালু হচ্ছে 1 কেজি, তাই 1 গুণ 1 বাই ডি স্কোয়ার, ডি এর ভ্যালু কত 1, তার মানে 1 তার স্কোয়ার করা হলো। ক্লিয়ার হলো? এই m1 এর ভ্যালু, এই যে m1 এর ভ্যালুতে 1 তাই এখানে 1 লিখেছি, m2 এর ভ্যালু 1 তাই 1 লিখেছি, ডি এর ভ্যালু দেখলে 1 মিটার আছে তাই আমরা 1 লিখেছি, 1 তার স্কোয়ার করে দিয়েছি, ডি এর যেহেতু স্কোয়ার আছে তাই এখানে 1 এর স্কোয়ার করেছি। এবার এই জায়গাটা 1 1 কে 1 হবে, তাই 1 এর স্কোয়ার করলে 1 1 কে 1 হবে, মানে 1/1 বসানো যা না বসানো তাই, বসানো যা না বসানো তাই। অর্থাৎ আমরা বলতে পারি এফ এর ভ্যালু এফ ইজ ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন। এটা যেহেতু বল বের করা হচ্ছে, এফ এর ভ্যালু বের করেছে, তার মানে আমরা নিউটন হবে। আর এক্স্যাক্টলি আমি কেন নিউটন বসালাম আরও যদি ক্লিয়ার করি, তাহলে এই জি এর যে একক হয় সেটা এখানে বসাবো, এখানে জি এর মান বসিয়েছি তো তার জন্য জি এর এককটাও বসাবো, এবং তার পাশাপাশি এই জায়গায় যতগুলো ভ্যালু বসানো হয়েছে তার একককেও বসাবো। জি এর একক কি হয়? নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, তো এটা বসালাম, গুণ এই 1 বলতে বোঝানো হচ্ছে 1 কেজি, আর এখানকার 1 কেজি, তার 1 কেজি মানে 2 কেজি, তো কেজি স্কোয়ার করে দিচ্ছি, বাই নিচে আছে মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, তার মানে এখানটা লিখবো মিটার স্কোয়ার। তা দেখো 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 আরেকটা কালি নিয়ে নিই, এই মিটার স্কোয়ার কেটে গেল, কেজি স্কোয়ার কেটে গেল, শুধু নিউটন পড়ে থাকে, তাই এখানটা ডিরেক্টলি নিউটন লিখে দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? এককটা এইভাবে কেটে কুটিকে লাস্টে নিউটন দ্বারা, এটা যেহেতু বল, একটা অভিকর্ষ বল, বলের মান, বলের যে একক সেটা তো নিউটনই হয়, তাই অত যদি আমরা মানে মুখস্থ বিদ্যা ঝাড়ি তাহলে এফ এর মান মানে এফ মানেও তো অভিকর্ষ বল বোঝানো হচ্ছে, বা আকর্ষণ বলের কথা বলছে, বা মহাকর্ষ বলের কথা বলা হচ্ছে, ওটা তো সবকটাই বল, তার মানে বলের একক যা হবে, যে বলই হোক না কেন সেটা তার একক ওই নিউটনই হবে। এসআইতে অন্য একক হলে আবার চেঞ্জ হয়ে যাবে, ডাইন ফাইন হয়ে যাবে, সিজিএস হলে সে আলাদা কথা। তো এবার এই যে ভ্যালুটা পেলাম, দেখো এখানটায় 10⁻⁻11 আছে, 10⁻⁻11, তাহলে 10⁻⁻11 মানে একটা আন্দাজ করতে পারছো 10⁻⁻11 মানে কত? প্রথম কথা 10 স্কোয়ার মানে কত, 10⁻11 মানে কত? 10⁻11 বলতে বোঝানো হয় 1-এর পরে 11খানা শূন্য, 1-এর পরে 11খানা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম 11খানা শূন্য হবে। এবারে একক দশক করে তুমি গুনে নাও কত হয়। তো এইটা মাইনাসে আছে, এই 11টা শূন্য মাইনাসে আছে, তার মানে এর উপরে যেটা আছে এটা নিচে আছে, এর উপরে যেটা আছে সেটা হলো 6.67, আর এই 6.67কে দিয়ে 1000কে ভাগ করতে হবে, আর এই পয়েন্টটাকেও যদি আমরা তুলি তাহলে নিচে আরও দুটো শূন্য যুক্ত হবে, তার মানে 13খানা শূন্য জুড়ে যাচ্ছে, এই নিচের এই বড় সংখ্যাটা দিয়ে আমার উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে, এত বড় সংখ্যাটা দিয়ে এই ছোট্ট একটা সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে আমার অ্যান্সার যেটা আসবে এই গোটা জিনিসটাকে ভাগ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা হলো, উত্তরটা আমি দেখেই বলছি, 0.00000 কতগুলো জিরো আছে, তারপরে 667 নিউটন, এরকম একটা ব্যাপার। তার মানে খুবই সামান্য ভ্যালু, খুবই সামান্য পরিমাণে একটা বল বা অভিকর্ষ বলটা, মহাকর্ষ বলটা কাজ করছে এই দুটো বস্তুর মধ্যে, খুবই সামান্য, যা আমরা অনুভবই করতে পারবো না, এতটাই সামান্য। সেই রকম একটা আকর্ষণ বল কাজ করছে, একটা মহাকর্ষ বল কাজ করছে দুটো বস্তুর মধ্যে। তাহলে কি করে ভাই জুড়বে তারা, একে অপরের সাথে কিভাবে আটকে যাবে? কোনোদিনও আটকে যেতে পারবে না, দুটো বস্তুর ভর এতই কম, এবার বস্তু দুটোর ভরও কম, বস্তু দুটোর সাথে তার জন্য আকর্ষণ বলও কম হয়ে যাচ্ছে, এই বস্তু দুটোর ভর যদি অনেক বেশি হয়, যেরকম একটা পৃথিবীর ভর, একটা চাঁদের ভর, একটা সূর্যের ভর, পৃথিবী সূর্য চাঁদ এদের মতন যদি ভর কারোর থাকে কোনো গ্রহ বা নক্ষত্র, তখন তাদের সাথে আকর্ষণ করবে অন্য একটা গ্রহ বা নক্ষত্র, মানে অত ভর তো আর মানুষ বা গরু ছাগলের হবে না, এরকম সাধারণ কোনো প্রাণী বা কোনো একটা জিনিসের তো তৈরি করতে আমরা পারবো না, বড় বড় ফ্ল্যাট তৈরি করি বা যাই তৈরি করি কেন তাদের ভর এত বেশি হবে না, পৃথিবীর মতন ভর করতে পারবো না, চাঁদের মতন ভর তৈরি হবে না, সূর্যের মতন ভর হবে না, তার মানে ভর হচ্ছে না, আর ভর নেই বলেই
এই দুটো বস্তুর এর ভর 1 কেজি, এর ভর 1 কেজি, তাই এদের ভর তো সামান্য, তার জন্য এরা একে অপরকে অত আকর্ষণ করছে না, আকর্ষণ করছে সামান্য, যেটা আমরা অত অনুভব করতেই পারছি না। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এই হচ্ছে ব্যাপার যে অনুভব করতে পারি না কেন, সেটা হলো এটাই যে এর ভ্যালু এতটাই কম আসে। তোমরা এই জিনিসটা মনে রেখে দিতে পারো, এই কীভাবে বের করলাম এরমভাবে ধরে টরে নিয়ে করতে হবে, ঠিক আছে? এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীর উপরে থাকা প্রত্যেকটা বস্তুকে তো পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে বা আকর্ষণ করছে। তার মানে এই বস্তুটা, ধরো এই পেনটা একটা বস্তু, মানে পেনটা তো অবভিয়াসলি বস্তু, তা পেনটার সাথে তো পৃথিবীর একটা আকর্ষণ কাজ করছে, মহাকর্ষ বলও কাজ করছে, এই অভিকর্ষ বলই তো মহাকর্ষ বল এক প্রকারে। তাহলে আমরা কি বলতে পারি যে যে এদের মধ্যে যে কতটা বল কাজ করছে সেটা আমরা কি করে, মানে এই যে ছেড়ে দিচ্ছি নিচের দিকে যাচ্ছে, তার মানে তো বল কাজ করছে, এদের আকর্ষণ বলটা, তো এটা কতটা, এর মান কত, সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য প্রথমে আমাদের কি জিনিস জানা লাগবে, এই বস্তুটা যা মাস সেটা, এবং পৃথিবীর যা মাস বলতে ভর। তো পৃথিবীর ভর সেটা এখানটায় লিখে রেখেছি যে 5.96, সেটা মনে রাখতে মুখস্থ করে নিতে হবে, 5.96 গুণ 10⁻24 কেজি। আর যে বস্তুটা আমি উপরে লিখে রেখেছি, এই যে বস্তুটা সেটা হচ্ছে 1 কেজির, ঠিক আছে? আর পৃথিবীর কেন্দ্র থেকে যে বস্তুটার দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর যে দূরত্বটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর একটা মাপ, একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হলো 6370 কিমি, তো 6370 কিলোমিটার। তো এটা একটা ফিক্সড ভ্যালু, এটা তোমার মুখস্থ করে নিতে হবে। এটা কিলোমিটারে আছে, আমরা যেহেতু এসআইতে করছি তাই এই কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নেব। তো এখানটায় করা হয়েছে, কিলোমিটারটাকে যে ভ্যালুটা আছে 3370, তার সাথে 1000 গুণ করে মিটারে কনভার্ট হয়ে গেছে। তো এই তিনটে যেহেতু জিরো আছে তাই 10⁻³ লিখতে পারি, এত মিটার। এই 10⁻³ ফ্রি কী করে হলো কি না হলো, এই যদি জানতে চাও তাহলে তোমার সূচকের নিয়ম জানতে হবে, যেটা ক্লাস 7-এ আছে ম্যাথের বইতে, ক্লাস 7-এর টপিক এটা, ওটা আলাদাভাবে জানতে হবে, কারণ একটা ক্লাসের মধ্যে সব কিছু জানতে গেলে খিচুড়ি পাকাবে। আর তারপরে যেটা বলা হয়েছে যে বস্তুর ভর, এই বস্তুর ভর এটা 1 কেজি লিখে নিয়েছি, পৃথিবীর ভর এটা লিখে নিয়েছি, আর বস্তু আর পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব সেটা এই যে বের করে নেওয়া হয়েছে। এবার শুধু আমরা মান পুট করবো আর বের করবো, মান পুট করবো আর বের করবো। ক্লিয়ার হলো তো? আচ্ছা, এই ব্যাসার্ধটা কেন লেখা হয়েছে, ব্যাসার্ধর মাপটা আমরা কেন নিচ্ছি, কারণ বস্তুর এই যে বস্তুটা আছে আর এই বস্তুর মধ্যে আকর্ষণ করছে, এই দুটো বস্তুর কেন্দ্র থেকে আরেকটা বস্তুর কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা মাপি, সেই ডিস্টেন্সটা আমরা নেই। তো এখানটায় তার জন্য আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার কেন্দ্র পর্যন্ত আমরা ডিস্টেন্স নিচ্ছি, বোঝা গেল? তার জন্য পৃথিবীর কেন্দ্র থেকে মাপটা নিয়েছি, আর পৃথিবীর কেন্দ্র থেকে স্তর পর্যন্ত, অর্থাৎ যে পৃথিবীর ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর মাপ হয় এত। আমরা ভ্যালুগুলো পুট করি, এফ সমান জি এর যে ভ্যালু সেটা তো এটা ফিক্সড, ওটা তো আর আলাদা করে বলার নেই, ওটা মুখস্থ হয়ে গেছে অলরেডি, কি 6.67 ইন্টু 10⁻11, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, গোটাটাকে জি এর ভ্যালু বসালাম। এবার M1 বলতে আমরা পৃথিবীর ভ্যালু বসাতে পারি, বা ওই 1 কেজিকেও বসাতে পারি, কোনো প্রবলেম নেই। পৃথিবীর যে ভর সেটাকে আমরা বসাই উপরে, পৃথিবীর ভর কত, এইটা 5.96 গুণ 10⁻24 গুণ M2 বলতে 1 বোঝানো হচ্ছে, কারণ ওই M2 বলতে ওই যে 1 কেজি, মানে বস্তুর যে ভর সেটা বসানো হলো। ডি স্কোয়ার, অর্থাৎ কতটা দূরত্ব তার স্কোয়ার করতে হবে, তার মানে এই যে ভ্যালুটা তার স্কোয়ার করব, 6370 গুণ 10⁻³ তার হোল স্কোয়ার। আমি পরিষ্কার বলি যে এই টাইপের অঙ্ক বা এই যে জিনিসটা, এই অঙ্কটার সম্ভাবনা নেই দেওয়ার, বাট তোমার স্কুলের উপরে ডিপেন্ড করছে। যদি তোমার স্কুলে এই জিনিসটার উপরে বেশি জোর দেয় তাহলে তুমিও জোর দাও, যদি তোমার স্কুল বেশি জোর না দেয় তাহলে তোমার করার প্রয়োজন নেই। সব স্কুলে দেওয়া সম্ভব না, মানে বেশিরভাগ স্কুলে দেবে না, কারণ এই হিসাবটা করতে গেলে না মাথাটা একটু ঝনঝন করবে সবারই, বা একটু টাইম বেশি খেয়ে নেবে তার জন্য। তো এটা মূলত কি করতে হবে, এখানে যেহেতু 10⁻11 আছে ওটাকে নিচে পাঠিয়ে দেবো, এখানকার 10⁻24 আছে তো ওটা উপরেই থাক, কোনো প্রবলেম নেই। তারপরে কাটাকুটি করতে হবে, নিচে উপরে কাটাকুটি করতে হবে, করলে অ্যান্সার চলে আসবে। আমি ডিরেক্টলি ক্যালকুলেটার করে ক্যালকুলেটারে অ্যান্সারটা বের করা যেটা আছে সেইটা আমি বসাচ্ছি, ঠিক আছে, কারণ টাইমের অভাব এতটা ধরে বোঝানো। 9.797 নিউটন, এটাই হবে এর ভ্যালু, এটাই হবে এর মান। এটা মূলত কিভাবে বের করা হয়েছে, ক্যালকুলেটার তো ক্যালকুলেটারের মতো করেছে, এটা মূলত যেটা করতে হবে, এই ভ্যালুটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটুখানি হালকা বোঝানোর চেষ্টা করছি, হালকা
ধরো এই যে 6.67 ইন্টু 10⁻⁻11 এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এটা উপরে আছে, তাই তো? নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে এইটার গুণ হচ্ছে আর উপরের এইগুলো একে অপরের সাথে গুণ হচ্ছে। এই জায়গায় যে 10⁻11 আছে ওটাকে নিচে পাঠাবো, তাহলে পাঠালে কি হবে 6.67 ইন্টু বাকি এই দিকে যা আছে সেগুলো বসে যাবে 5.96 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই এই 10⁻11 নিচে এসছে, তার মানে 10⁻11 হয়ে যাবে গুণ এই জায়গায় যা ভ্যালুটা আছে, এই স্কোয়ার করলে এই জায়গার স্কোয়ার হবে, 10⁻³ যেটা আছে তারও স্কোয়ার হবে, অর্থাৎ 6370 এর স্কোয়ার করবো আলাদাভাবে এবং এই জায়গার স্কোয়ার করলে 10⁵ হয়ে যাবে। এবার দেখো এখানটায় আছে 11, 10⁻11, এখানে আছে 5, এই দুটো যোগ করে দেওয়া যায়, 11 আর এই 5 যোগ করে দিতে হবে, তাহলে 11 আর 5 যোগ করলে হচ্ছে 16, 10⁻16, আর উপরে আছে 10⁻24, তাহলে ওই 16-র সাথে 24 কেটে দেওয়া যাবে, কেটে দিয়ে যেটা পড়ে থাকবে সেটা উপরে বসে থাকবে। তারপরে এই পয়েন্ট তুললে নিচে আবার 0 আসবে, এই পয়েন্ট তুললে নিচে 0 আসবে, তারপরে যে শুধুমাত্র সংখ্যাগুলো পড়ে থাকবে তার আবার ভাগ করতে হবে, করে অ্যান্সার বের করতে হবে। মানে অনেকটা লেন্দি হিসাব নিকাশের প্রসেসটা, অনেকটাই পথ এগোতে হবে তোমাদের এই হিসাবটা করতে গেলে, তার জন্য আশা করা যায় এটা দেবে না, প্রচুর টাইম সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তাই ডিরেক্টলি আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু 9.769 769 না 797 নিউটন, এটাই হলো এখানকার ভ্যালু। ক্লিয়ার হলো? এবার এই যে এফ, এই এফ এর ভ্যালু দেখো 9.767 নিউটন, তার মানে এটা তো জিরোতে নেই, মানে আগের যে ভ্যালুটা এসেছিল আমাদের পৃথিবীর সাথে আমাদের দুটো দেখালো বস্তু 1 কেজি ভরের মধ্যে দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা, সেই মহাকর্ষ বলের ক্ষেত্রে আমাদের এসেছিল যেটা, সেটা মাইনাস অ্যান্সার আসছিল, মানে খুব খুব সামান্য পরিমাণে ভর আসছিল। আর এখানে তো সংখ্যাটা গোটাটা সংখ্যা পাচ্ছি 9, তার মানে 9-এর তো গায়ে জোর আছে, বোঝো একটা, এটা বুঝতে হবে তো 9-এর গায়ে জোর আছে, তার মানে এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি, তাই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে টানছেই যে। তো আগের দিনের ক্লাসটা করতে করতে দেখলাম টাইম কম হয়ে গেছে, পড়াতে যাওয়ার ছিল, তার জন্য ওই পর্যন্ত ক্লাসটা রেকর্ড করে আবার আজকে শুরু করছি, মানে দুদিন ধরে এই ক্লাসটা, তোমরা যে গোটা ক্লাসটা দেখছো এটা দুদিন ধরে রেকর্ড করা। তো যাই হোক, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পতনশীল বস্তু কি। ধরো কোনো একটা ফ্ল্যাট আছে, কোনো একটা বিল্ডিং আছে, তার মাথার ওপর দিয়ে একটা কোনো বল বা কিছু একটা জিনিসকে, কোনো একটা জিনিসকে যদি আমরা বাইরে এইভাবে ছেড়ে দিই, জাস্ট ছেড়ে দিই, তাহলে সেটা পৃথিবীর টানে, এটা তো পৃথিবী, তো পৃথিবীর টানের নিচের দিকে পড়বে, নিচের দিকে নেমে আসবে বা নিচের দিকে পড়তে থাকবে। এই নিচের দিকে যে পড়তে থাকছে, এই যে পড়তে থাকার ঘটনাকে, এইটাকেই বলা হচ্ছে পতনশীল বস্তু। যে জিনিসটা পড়ছে এটাকেই বলা হচ্ছে পতনশীল বস্তু। পতনশীল বলতে ঝরে পড়া কোন একটা জিনিস, তাকে বস্তু বলা হচ্ছে, পতনশীল বস্তু। ক্লিয়ার হলো? আর এই যে নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসার জন্য এই দেখো, ধরো এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এই পেনটা তো নিচের দিকে নামছে, নিচের দিকে নামার জন্য এর একটা গতি সৃষ্টি হচ্ছে, এবং গতি সৃষ্টি হওয়ার সাথে সাথে কোন দিকে যাচ্ছে, পৃথিবীর উপরে এসে পড়ছে, মাটির উপরে এসে পড়ছে। অর্থাৎ এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কি তৈরি হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ। কোনো বস্তু যখন নিচের দিকে পড়ছে তখন আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ বলতেই তো কম টাইমের মধ্যে একটা গতি সৃষ্টি হওয়া, এই অল্প সময়ের মধ্যে একটা বেগ চলছে, গতি বলতে বেগ বলতে চাইছি, বেগের সৃষ্টি হয়। তো দেখো কম টাইমের মধ্যে চুট করে একটা বেগের পরিবর্তন ঘটছে, যখন নিচের দিকে পড়তে থাকছে তখন একটা বেগের চেঞ্জেস ঘটছে, তার মানে বলতে পারি এটা একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। আর সেই চেঞ্জেসটা কিসের জন্য হচ্ছে? অভিকর্ষ বলের প্রভাবে তো নিচের দিকে নামছে, তাই অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি হচ্ছে বলতে পারি। ক্লিয়ার হলো? এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই পতনশীল বস্তু আর অভিকর্ষজ ত্বরণ বোঝা গেছে। এই দুটো সম্পর্কে আর কিছু জানা নেই, আমি মুছে দিচ্ছি। এই দুটো সংজ্ঞা বা এই দুটো কনসেপ্ট আমাদের কাজে লাগবে এই পরের টপিকটা বুঝতে, পরে যে জিনিসটা এখন বোঝাবো সেটা বুঝতে আমাদের হেল্প করবে। আইজ্যাক নিউটনের মহাকর্ষ যে সূত্র, সেই সূত্র থেকে আমরা কি জানি, যে সূত্রটা কি হয়, F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 গুণ m2 বাই ডি স্কোয়ার, বা অনেক আর স্কোয়ার দেয়, তাই তো আমরা জানি, ঠিক কি না?
ঠিক বললাম তো? তাহলে এইবার এই সূত্রটা থেকে আমরা যে জিনিসটা বের করব সেটা হলো, ধরো পৃথিবী এটা, তো পৃথিবীর উপরে পৃষ্ঠে একটা বস্তু আছে যেটা 1 কেজি ভরের, তার ভর কত? 1 কেজি। তো 1 কেজি ভরের বস্তু আছে এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটা আর ডিস্টেন্সে আছে, আর দূরত্বে আছে। পৃথিবীর ভর m। তাহলে এই যে কথাগুলো বললাম যে পৃথিবীর ভর m, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে তো আকর্ষণ বল কাজ করছে, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। তো আকর্ষণ বলটাকে কি বলা হয়? পৃথিবীর উপরে থাকা প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে, এটাকে কি বলা হয়? অভিকর্ষ বল। তো আর যেটা দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলের ঘটনাকে, দেখো এ আছে বি আছে, তার দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলের ঘটনাকে বলা হয় মহাকর্ষ বল। তো এই দুটোর মধ্যে আকর্ষণ করছে, মানে এই বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী বস্তুকে আকর্ষণ করছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে মহাকর্ষ বলও কাজ করছে। আবার 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 এটা তো পৃথিবীর কনসেপ্ট, পৃথিবী তার বাইরের বস্তুকে আকর্ষণ করছে, তাই আমি বলতে পারি এটা অভিকর্ষ বলও বোঝাচ্ছে। অর্থাৎ অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল দুটোই কিন্তু এখানে হচ্ছে, মানে একই জিনিস দুটো নাম করে দেওয়া হয়েছে, মহাকর্ষ বলেরই একটা পার্ট করে দেওয়া হয়েছে অভিকর্ষ বল। ক্লিয়ার হলো? তার মানে এখানে অভিকর্ষ বল কাজ করছে। এইবার আমরা যদি মহাকর্ষ বলের এই সূত্রের মধ্যে এই মানগুলোকে পুট করি তাহলে কি পাই? এফ সমান সমান জি যেরকম থাকে তাই থাকবে। এম অন বলতে পৃথিবীর ভর বসাতে পারি, না হলে বস্তুর ভর, তা আমি পৃথিবীর ভর বসাচ্ছি, পৃথিবীর ভরকে এম দ্বারা লেখা হয়, ক্যাপিটাল এম, তাই লেখা হলো গুণ বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তাই 1 বসালাম, বাই ডি স্কোয়ার অর্থাৎ দূরত্বের স্কোয়ার, এই দূরত্বটা কত? ক্যাপিটাল আর, তাই আর স্কোয়ার করে দেবো, তাহলে এখানে যে একটা বসানো হয়েছে, একের সাথে এম কে গুণ করলে তো এমই হয়, মানে একের কোনো ভ্যালু নেই, মানে ভ্যালু নেই বলতে কি এক না বসালেও যা, বসালেও তাই। তাহলে আমরা বলতে পারি জি এম বাই আর স্কোয়ার এফ সমান সমান, এটা বলতে পারি। তা আমরা এই যে সমীকরণটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ, প্রথম কথা নাম দেব। আর এটা কিসের একটা সূত্র তৈরি হলো? এটা একটা সূত্র তৈরি হলো, কিসের সূত্র? এই এফ মানে একটা বল, কোন বল? এখানে কোন বল কাজ করছে? এখানে কাজ করছে অভিকর্ষ বল কাজ করছে। পৃথিবীর উপরে থাকা একক ভর বলতে বোঝানো হচ্ছে 1 কেজি, 1 মন, এরকম যখন কোনো একটা এক দিয়ে কোনো কিছুর ওয়েট থাকে, মাস থাকে, তখন তাকে সেটা একক ভরের বস্তু বলা হয়। তো এটা একটা একক ভরের বস্তু আছে। তো এই পৃথিবীর উপরিপৃষ্ঠে থাকা একক ভরের বস্তুর সাথে পৃথিবীর যে অভিকর্ষ বল বা আকর্ষণ বলটা, সেটার মান নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটাকে ইউজ করতে হবে। এবার একটা জিনিস ভালো করে এখান থেকে আমি বলে দিই, এই জি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা জানি জি এর ভ্যালুটা কি? জি ইজ ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 হয়, এটা আমরা জানি। আর এই এম এরও একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অর্থাৎ পৃথিবীর যে ভর, সেই পৃথিবীর ভরেরও একটা ভ্যালু আছে, পৃথিবীর ভর হচ্ছে 5.96 ইন্টু 10⁻24 কেজি, 10⁻24 কেজি হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এটা পৃথিবীর ভরের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, নির্দিষ্ট যখন মান থাকে, যার কোনো চেঞ্জেস ঘটে না, তখন এই যে চেঞ্জেস ঘটছে না, ধরো এই যে জি এর মানটা, এটা যা এই যে সংখ্যাটা আছে, এটার কোনো চেঞ্জেস ঘটবে না, পরিবর্তন ঘটবে না। এম পৃথিবীর যে ভর, সেটারও কোনো পরিবর্তন ঘটবে না। এই দুটো যেহেতু কোনো পরিবর্তন ঘটছে না, কি বললাম? পরিবর্তন ঘটছে না, তাই এই দুটোকে জি আর এম কে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, এই এফ এর মান আর এর উপরে নির্ভর করে, কথাটা কি সত্যি না মিথ্যা? এফ এর মান আর এর উপরে নির্ভর করে, কথাটা কি সত্য না মিথ্যা? অবভিয়াসলি সত্য। কারণ কি? কারণ এই দুটোর ভ্যালু তো কোনো চেঞ্জেস ঘটছে না, এই দুটো ভ্যালুর মানের কোনো পরিবর্তন ঘটবে না, আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। তাহলে পরিবর্তন যদি আমার করতে হয়, তাহলে এইটার পরিবর্তন করতে পারবো। কেন করতে পারবো? কারণ এটা আর বলতে বোঝানো হয়েছে বস্তু থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব। তা আমাদের মাটির উপরে, পৃথিবীর উপরে কোথাও পাহাড় আছে, কোথাও আবার সমুদ্র তল আছে। তাহলে যখন সমুদ্র তলের এখানটায় থাকবো, ধরো পাহাড়, 1 সেকেন্ড, তাহলে কি বললাম, কোথাও পাহাড় থাকে, কোথাও হচ্ছে সমুদ্র থাকে। ধরো এটা পাহাড়, আবার এখানটায় সমুদ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই সমুদ্র তলের উপরে থাকা কোনো বস্তুর যে ডিস্টেন্স হবে, পাহাড়ের মাথায় থাকা বস্তুর ডিস্টেন্স কি সেম হবে? হবে না, কোনোদিনও হতে পারে না। পাহাড়ের যা উপরের যে উচ্চতাটা হবে, তার
পাহাড়ের যা উচ্চতাটা বেড়ে যাবে সেই উচ্চতার মানে তখন তার ডিস্টেন্সও তো বেড়ে যাবে না, দূরত্বটা বেড়ে যাবে কেন্দ্র থেকে। তার জন্য এই আর এর মান আমাদের কোনো ফিক্সড হয় না, চেঞ্জেস ঘটতে পারে। তার জন্য আর এর উপরে নির্ভর করবে এফ এর ভ্যালু। এবার একটা জিনিস, আর এর মান যদি বাড়ে, মানে আর এর মান যদি বাড়ে অর্থাৎ ডিস্টেন্স যদি বেড়ে যায়, তাহলে এফ এর মান কমবে, কারণ এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এফ সমান সমান জি এম বাই আর স্কোয়ার আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। যদি এফ এর মান বাড়ে তাহলে জি এর মান আর এর মান কমবে, যদি আর এর মান বাড়ে তাহলে এফ এর মান কমবে, একটা বাড়লে আরেকটা কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই এক জায়গায় বলে দিলাম যে পুরো জিনিসটা কি হতে পারে। তো এখান থেকে আমাদের কি জিনিসের মান বের করতে পারবো? অভিকর্ষ বলের মান বের করতে পারবো। পৃথিবীর উপরে থাকা কোনো একটা একক ভরে বস্তুর উপরে, বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ বল বা অভিকর্ষ বল তার যে মান, সেটা আমাদের বের করার জন্য এই সূত্রটাকে ইউজ করতে পারি। এই যে এফ এর সাথে আর এর যে সম্পর্ক, এই আর এর জন্য, আর বলতে কি ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের জন্য মানে একটা জিনিস তো আমরা জানি যে যত বস্তু কাছাকাছি থাকবে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, আর যত দূরে থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল কমে, এটা তো আমরা জানি। তাহলে যে কোনো একটা পাহাড়ি অঞ্চলে কোনো একটা বস্তুর যা ওজন হবে, একটা সমতল অঞ্চল বা সমুদ্র পৃষ্ঠে তার ওজন কি সেম হবে? হবে না। কারণ কি? আর এর পরিবর্তনের জন্য, আর চেঞ্জেস ঘটতে পারে তার জন্য। তার মানে আমরা বলতে পারি যে ওজনের মানে পৃথিবীর উপরে সমস্ত জায়গায় কোনো বস্তুর ওজন সেম থাকে না, পরিবর্তন হয়। ধরো এই পেনটাকে আমরা এখানে যে আমার ওজন হবে, পাহাড়ি অঞ্চলে নিয়ে গেলে তার ওজন সেম থাকবে না, কিছুটা পরিমাণে কমবে, তো চেঞ্জেস ঘটবে, পরিষ্কার কথা। তাই এটা বলে দিলাম, জাস্ট মাথায় রাখবে যে ওজনের কিন্তু চেঞ্জেস ঘটে। ওজনের কিন্তু পৃথিবীর উপরে সব জায়গায় ওজনের মান সেম থাকে না। কেন থাকে না এইটা দেখিয়ে বলতে পারবে। কোনো একটা বস্তুকে যদি আমরা এই ধরো ছেড়ে দেওয়ার জন্য, এটা ছেড়ে দিলে নিচের দিকে যাচ্ছে কেন? অভিকর্ষ বল কাজ হচ্ছে, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুকে টানছে, একটা বল দিয়ে টানছে। এই টানার যে ঘটনা, এই টানার জন্যই তো এর উপরে বল প্রয়োগ করছে বলেই এতে একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে। দেখো ত্বরণ সৃষ্টি হচ্ছে কম টাইমের মধ্যে, একটা কম সময়, একক সময়ের মধ্যে বেগের পরিবর্তন ঘটছে। দেখো বেগের পরিবর্তন ঘটছে কিনা, কম সময়ের মধ্যে বেগের পরিবর্তন ঘটছে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হচ্ছে। আমরা এটাকেই বলতে পারি অভিকর্ষজ ত্বরণ। তো আমরা শিখে আসলাম। তো অভিকর্ষজ ত্বরণ আর এই যে পৃথিবীর আকর্ষণ বল, এটা বলতে পারি সেম জিনিস। অর্থাৎ আমরা এই এফ এর বদলে এখানে যে অভিকর্ষ বলটা লিখেছিলাম, এইটার বদলে আমরা লিখতে পারি জি, কারণ অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা লিখি। এই জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, যেরকম আছে লিখতেই পারি জি এম বাই আর স্কোয়ার। এর ভ্যালুর কোনো চেঞ্জেস ঘটবে না, মানে সমীকরণের কোনো চেঞ্জেস ঘটছে না, সেম থেকে যাচ্ছে। তো এটা আমাদের 2 নম্বর সমীকরণ বলতে পারি। গেল। এইবার আর একটা জিনিস যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি অলরেডি যে পৃথিবী যে কেন্দ্রের দিকে টানছে, এটাকে তো অভিকর্ষ বল বলে। আর এই অভিকর্ষ বলের আর এক নাম কি হয়? ওজন। অভিকর্ষ বলের আর এক নাম কি হয়? ওজন। তাহলে ওজন নির্ণয় করতে গেলে, কোনো একটা বস্তুর যদি আমরা ওজন নির্ণয় করতে চাই, অর্থাৎ ওয়েট নির্ণয় করতে চাই, আমরা দেখো বস্তুর মানে ভর কত আছে জানি না, এটার মাস কত সেটা আমরা জানি না। বস্তুটার মাস কত, মাস বলতে ভর, 1 কেজি 10 কেজি 5 কেজি কত কেজির, সেটা আমরা জানি না। পৃথিবী থেকে এই বস্তুটার দূরত্ব হচ্ছে ধরে নেওয়া হলো আর, মানে এরকম কোনো নির্দিষ্ট আমরা মান জানি না কতটা ডিস্টেন্সে থাকতে পারে। ঠিক আছে, এটুকু তো বোঝা গেল। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা তো এম বলা হলো, আর কিছু কি জানা লাগছে না। তো আমরা এর কি বের করব? ডাব্লিউ বের করব। ডাব্লিউ বলতে ওজন বের করব। তাহলে আমরা এই সমীকরণটাকে আরেকবার লিখে তাই ওখান থেকে বের করছি। এগুলো থেকে বের করা যায়, কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি, তবে সুবিধা এই যে আর কি, এফ সমান সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার হয়, তো ডি স্কোয়ার লিখি প্রথমে, ডি স্কোয়ার হয়। তাহলে এখানটায় আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি জি এর যা ভ্যালু তাই বসাবো, জি এর মতোই থাক। m1 বলতে পৃথিবীর ভর হতে পারে, পৃথিবীর ভর m, ক্যাপিটাল M বসালাম, ইন্টু m2 বস্তুর ভর কত আমরা জানি না, তাই স্মল m লিখলাম, বাই ডি স্কোয়ারটাকে আর স্কোয়ার করবো, কারণ এটা পৃথিবীর ব্যাসার্ধের মাপ জানা লাগছে, বা তার উপরে যতটা মাপ আছে অজানা মাপ সেটা আর, তো আর স্কোয়ার লিখলাম। এই যে জায়গাটা পেলাম, এইটা পাওয়ার পরে যেটা আমাদের পেতে হচ্ছে, মানে এখান থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা দেখো, এফ
আচ্ছা এফ মানে কি? অভিকর্ষ বল। অভিকর্ষ বল পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। আর এই অভিকর্ষ বলের আরেক নাম কি? ওজন। অর্থাৎ ওজন বের করার জন্য আমাদের যে এফ এর বদলে আমরা এখানটায় ডাব্লিউ লিখতে পারি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, জি এর মানের কোনো চেঞ্জেস ঘটবে না, জি যেরকম আছে থাকলো, এম যেরকম আছে থাকলো, ক্যাপিটাল এম যেরকম আছে থাকলো, বাই আর স্কোয়ার করে দেবো, অর্থাৎ এইটুকু অংশকে একসাথে রাখছি, গুণ দিয়ে এমটাকে আলাদা করে দিয়ে স্মল এমটাকে আলাদা করে দিচ্ছি। কারণ কি? কারণ একটু পরেই বুঝতে পারবে যে এইটুকু অংশকে একসাথে রাখছি, এই এম এর সাথে গুণ সম্পর্কে তো এই গোটাটা আছে, এই এমটার সাথে এই জি এমটা তো স্মল এমটার সাথে গুণে আছে, তো আমরা একসাথে ব্র্যাকেটের মধ্যে রেখে তাই বাইরে এমকে গুণ করেছে, তার মানে ওই গুণেই আছে বোঝানো হচ্ছে, কোনো পরিবর্তন ঘটেনি। তা ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জিএম বাই আর স্কোয়ার, এই যে জিএম বাই আর স্কোয়ার এইটার ভ্যালু কিন্তু জি হয়, এফও হয়, বাট এফ বসাবো না, কারণ এখানে আমরা এফ এর থেকে আস্তে আস্তে আসলাম, জি বসাবো। তো জি ইন্টু এম, এই গোটাটার জায়গায় আমরা জি বসিয়েছি, আর এই এম যেরকম আছে বসিয়ে দিয়েছি, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি হয়, পেলাম এম জি হয়। তাহলে এমটা কি? এম হচ্ছে বস্তুর ভর, আর জিটা কি? জি হচ্ছে বস্তুর অভিকর্ষজ ত্বরণ, এই 4 নম্বর সমীকরণ যেটা পেলাম, এটা খুব ইম্পর্টেন্ট বলবো, কারণ এটা এখন লাগবে, তাছাড়া 9, 10-এ লাগবে, তাছাড়া 11, 12-এও লাগবে, তার মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা জানার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি হচ্ছে, এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তার মানে এইটা থেকে আমরা কি বের করতে পারবি? এই সূত্রটা থেকে আমরা কি বের করতে পারি? ডাব্লিউ মানে বস্তুর ওজন, অর্থাৎ বস্তুর ওজন বের করতে পারবো এই সূত্রটা থেকে, বস্তুর ওজন বের করতে পারবো, যেখানে বস্তুর আমরা মান জানি না, মানে বস্তুর যা ভর সেটা জানি না, কোনো প্রশ্নের মধ্যে বলে দেবে, মানে কোনো একটা বস্তু এত মিটার উচ্চতায় বা এত উচ্চতায় আছে, তাহলে বা এত ব্যাসার্ধের ডিস্টেন্সে আছে পৃথিবী থেকে, তা এবং তার ভর এত, এর ওজন কত হবে, হ্যান ত্যান কত হবে, এর অভিকর্ষজ ত্বরণ এত, বা অভিকর্ষজ ত্বরণ না বলে দিয়ে এই কতটা ডিস্টেন্স আছে এটাও যদি বলে দেয়, তাহলে তোমার হিসাব করে বের করে নিতে হবে অভিকর্ষজ ত্বরণ কত, তারপরে গিয়ে এই মানটা পুট করতে হবে, এই জায়গাটায় জি এর ভ্যালু পুট করতে হবে, তারপরে গিয়ে অ্যান্সার আসবে ডাব্লিউর, অর্থাৎ ওজনের। তো গোটা বিষয়টা হলো এটাই যে আমাদের এই তিনটে সূত্র বা তিনটে সমীকরণ, এটা আমাদের প্রমাণ করা ছিল, তো বের করার ছিল, তো বের করতে পারলাম, এবং কিভাবে বের করলাম কি না করলাম সেটাও আশা করা যায় বোঝা গেছে। এই গোটা জিনিসের এইভাবে তো লিখলে হবে না, এখানটায় মাঝে মাঝে কিছু বাংলায় লিখতে হবে যে এই কারণ হচ্ছে, বা এটা কি ভ্যালু বের করছি কি না বের করছি, সেগুলো লেখার প্রয়োজন পড়ে। তো নোটসের মধ্যে লেখা আছে, যদি নোটস চাও বলবে, নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কমেন্টে। প্রমাণ করো যে অভিকর্ষ বলের সাথে সমান হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে এখানে এ দিয়ে লিখছি, আর জি আমরা জি কেও তো অভিকর্ষজ ত্বরণ জানি। অ্যাকচুয়ালি একটুখানি আগে আমরা কি জেনে আসলাম? 1 নম্বর সমীকরণে জেনেছিলাম এফ ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার জেনেছিলাম। 2 নম্বর সমীকরণ জেনেছিলাম জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এইটাই তো জেনেছিলাম। দেখো এই জি আর এফ দুটোই তো সেম, আমরা এফ এর জায়গায় জি কথাটা দিয়ে দিয়েছি, এখানটা অভিকর্ষ বল বলছি। অ্যাকচুয়ালি আর ত্বরণকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই এটা ত্বরণটা সে যে ত্বরণই হোক সেটা তো মানে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। অভিকর্ষ ত্বরণ আর এমনি সাধারণত গাড়িতে যে অ্যাক্সেলারেশন তৈরি হয় বা ত্বরণ তৈরি হয়, সেক্ষেত্রেও ত্বরণ তো ত্বরণই হয়, ত্বরণের তো আর মানে অন্য কিছু হবে না, সেটা গতির বেগে চেঞ্জেস ঘটছে তাই ত্বরণ তৈরি হচ্ছে। সেটা কোনো একটা বস্তুর ক্ষেত্রে এইভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেও হতে পারে, গাড়ির ক্ষেত্রেও হতে পারে। তো তার জন্য এ আর জি এইভাবে লেখা হয়েছে, পরিষ্কার কথা। এইটা আমাদের নিউটনের সেকেন্ড ল, তো এই সূত্রটা কাজে রাখবে, মনে রেখো, ওখানে থাক। এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, এফ মানে বস্তুর মানে বল, আর এম মানে হচ্ছে বস্তুর ভর, এ মানে ত্বরণ। এখানে আমাদের যে বিজ্ঞানী আইজাক নিউটন, সে যে এই যে মহাকর্ষ যে এটা দিয়ে গেছে সূত্রটা, সেইটা আমি লিখে নিয়েছি আরেকবার, ওই পৃথিবীর ছবি আবার এঁকে নিয়েছি। তো কি হচ্ছে, এই পৃথিবীর ভর এম, একটা বস্তু উপরে আছে যেটার ভর এম, স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ডিস্টেন্স আছে আর, তো সেগুলোকে পুট করবো জাস্ট। তাহলে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু, জিটাকে উপরেই লিখছি, হ্যাঁ উপরে লিখছি, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার লিখলাম। এই এফটাকে আমরা চেঞ্জ করতে পারি,
এই এফ এর মান তো এম এ হয় নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি, তো এখানটায় লিখছি কারণ আমরা এই ত্বরণের মান বের করব, তার জন্য এম এ লিখলাম এফ এর বদলে, এফ এর জায়গায় সমান সমান জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার যেরকম আছে থাকলো। এবার এই লাইনটা থেকে এই এপাশে বাপাশে সমান সমানের বাপাশে এম এ আছে, আমরা এর মান বের করবো, এম এর মান তো না, তাহলে এম কে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে এ সমান সমান জি এম এম মানে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার গুণ এই এটা ডান পাশে গেছে, তার মানে এর সাথে এটা না সরি এর সাথে এমটা গুণে আছে, এমটাকে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে গুণ থাকলে বা পাশেও, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই নিচে বসছে স্মল এম, এই স্মল এম কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটা আর এই ক্যাপিটাল মানে জি এম বাই আর স্কোয়ার এই জিনিসটাই তো আমরা জেনেছি স্মল জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হয়, তার মানে আমরা বলতে পারি যে এ যেরকম জি এম বাই আর স্কোয়ার হচ্ছে ঠিক তেমনই স্মল জিও হচ্ছে, অর্থাৎ এর সাথে সমান বলতে পারি, তো প্রমাণিত হয়ে গেল। এইবার আমরা আগেই বলে দিয়েছি যে এর মান যদি বাড়ে, মানে পরিষ্কার কথায় যদি বলি বস্তুর যদি এই যে সূত্রটা জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই জি মানে কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ বল বা অভিকর্ষজ ত্বরণ, এই জি এর মানে কি অভিকর্ষ বল বা অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষ বলের মান কার উপরে নির্ভর করে, আর এর উপরে। আমি একবার বলেই দিয়েছি যে বস্তুর ডিস্টেন্স যদি বাড়ে, বস্তুর ডিস্টেন্স তো সব জায়গায় সেম থাকে না, পৃথিবীর উপরে পৃষ্ঠের কি সব জায়গায় সেম থাকে না, তার জন্য বস্তুর ওজনও সেম থাকে না, বস্তুর ওজনও সেম থাকে না। গেল এখানে যে আমরা জিটা পেয়েছি, এই জি এর একটা ভ্যালু আছে, এসআই মান আছে, মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবে। এসআইতে জি এর ভ্যালু, এসআইতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কার মান? জি এর মান, মনে করে নেবে, মুখস্থ করে নেবে। পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ তার 1/6 অংশ, 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ। লাইনটা একবার লিখি তাহলে ভালো বোঝা যাবে। চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 6 গুণ। আমি কথার কথা যদি ধরে নিই পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি 2 হয় তাহলে চাঁদের হবে 1/6, মানে 2 এর সাথে 1/6 এর গুণ করে যে অ্যান্সার পাবো সেটা। আচ্ছা, একটা প্রশ্ন যেটা লিখে নিয়েছি, বলেছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান হলো 9.8 নিউটন। অর্থাৎ পৃথিবী আছে, এই পৃথিবীর ওপরে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 1 কেজি, তাহলে এই 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন। যে আকর্ষণটা হচ্ছে সেটা হচ্ছে 9.8 নিউটন। প্রশ্ন 1 এখানে, প্রশ্ন 2 ওখানে লেখা। কোনো বস্তুর ভর 3 কেজি হলে, মানে এই বস্তুটা 1 কেজি না হয় যদি 3 কেজি হতো তাহলে বস্তুর ওজন কত হবে? প্রথমে এটা বের করে নিই। তাহলে বস্তুর ভর যদি 1 কেজি ভরের বস্তুর ওজন যদি 9.8 নিউটন হয়, তাহলে 3 কেজি ভরের বস্তুর ওজন হবে 1 কেজি ভরের 9.8 নিউটন, মানে 1 কেজিতে এত, তাহলে 3 কেজি, 1-এর থেকে তো বাড়ছে, 1 কেজির থেকে বেড়ে যাচ্ছে, তাহলে 3 কেজির ওজন কি বেশি হবে না কম হবে? অবভিয়াসলি বেশি হবে। তার জন্য আমরা গুণ করব, কার সাথে কার? এই জায়গার যে ভ্যালুটা আছে, সংখ্যাটা আছে, তার সাথে এখানকার সংখ্যার গুণ করব। 9.8 গুণ 3 ব্র্যাকেটের মধ্যে রেখে তাই নিউটন লিখলাম। তাহলে এবার যদি গুণ করি, 3 × 24 = 4, হাতে আছে 2, 3 × 27, 28, 29, মানে 29.4 নিউটন, 29.4 নিউটন। পয়েন্ট কেন এই 4 এর আগে বসালাম? কারণ একটা সংখ্যার আগে পয়েন্ট আছে, তাই শেষের দিক থেকে একটা সংখ্যার আগে গুণে গুণে পয়েন্ট বসিয়েছি, এই যে আর কিছুই না। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ওই বস্তুর ওজন চাঁদের পৃষ্ঠে কত হবে? এই যে বস্তুটার যে ওজনটা, এই যে ওজনটা আমরা বের করেছি বা ভরটা আমরা বের করেছি, এটা চাঁদের পৃষ্ঠে গিয়ে কত হবে? এখানকার বস্তুর ওজন তো বের করা হয়ে গেছে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ বল আর ওজন তো একই, তাই এইটা বের করে দিয়েছি। আর এখানকার তাহলে কত হবে? আমরা একটুখানি আগেই লিখে দেখালাম যে পৃথিবীর যা ভর, বস্তুর যা ভর, সেটা হচ্ছে চাঁদের 1/6 গুণ হয়। তাহলে এখানে আমাদের পৃথিবীতে 29.4 নিউটন হচ্ছে, তাহলে তার সাথে আমরা 29.4 নিউটন, তার সাথে আমরা 6 গুণ করবো, 1/6 গুণ করব, গুণ করে যে অ্যান্সারটা পাবো সে তত নিউটন হবে অ্যান্সার। তাহলে আমরা যদি ধরো পয়েন্ট তুললে নিচে আসে 10, তার মানে 6 দিয়ে এটারে কাটতে পারি, 6 দিয়ে যদি ভাগ করি
6 3 6 18 4 4 24 5 6 3 4 6 24 হচ্ছে, বসালাম 24, 4 পরে 5 6 7 8 9 মানে 5 হয়, বসালাম 5, আর এখানে যে 4 সেটা নামালাম। এবার 6 6 36, 6 7 6 7 বেরিয়ে 6 48, 6 নং 54, 6 নং 54, তাহলে 6 নং 54 বসালাম, তাহলে 49 হচ্ছে। তাহলে 6কে দিয়ে এটারে কাটলে 49 হয়, একটা সংখ্যার আগে পয়েন্ট আছে তাই এখানে একটা পয়েন্ট বসবে, অর্থাৎ 4.9 নিউটন হবে অ্যান্সার। 4.9 নিউটন হবে অ্যান্সার। তো এই হলো দুটো মানে দুপাশের সমাধান, এই হলো একটা অঙ্কের সমাধান। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গ্রিকের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল, বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যারিস্টটল, তা তিনি বলে গেছিলেন যে একটা ভারী বস্তু, ধরো এই পেনটা যতটা ভারী, এর থেকে যদি একটা হালকা বস্তু নিই তাহলে এই দুটোকে হালকা, ধরো এটা একটা হালকা বস্তু, এটা কালো, সবুজটা হালকা এই কালোটার থেকে, তাহলে এই দুটো পেনকে যদি আমরা একসাথে ছেড়ে দিই তাহলে এই কালো পেনটা মানে যেটা ভারী সে আগে নিচে যাবে, যে হালকা সে পরে পরে আর কি নিচে যাবে, নিচে পড়বে। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই প্রমাণ করেন যে এটা তার ভরের উপরে নির্ভর করে না, এর যে ভর, এই দুটো ভরের উপরে নির্ভর করে না। বস্তুর নিচে তিনি একটা কি করেন, তিনি একটা লোহার বল নেন, লোহার বল সেম সাইজের একটা কাঠের বল নেয়। এবার লোহার থেকে কাঠ তো অবভিয়াসলি হালকা হবে কাঠটা, তো তার জন্য এই দুটো হালকা একটা ভারী, তা দুটোকে একসাথে ছেড়ে দেন উপরের থেকে, মানে উপরে একটা টাওয়ার থেকে, তো ছেড়ে দেওয়ার পরে দুটোই দেখেন একসাথে নিচে পড়েছে অলমোস্ট। তো এর থেকে প্রমাণ করেন যে তিনি মানে এর থেকে বুঝতে পারেন যে তিনি দুটো একটা হালকা একটা ভারী বস্তু যে আলাদা আলাদা সময় নিচে যাবে, হালকাটা পরে যাবে, ভারীটা আগের নিচে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, দুটো একসাথে যেতে পারে। কখন যেতে পারবে? যখন বাতাসের বাধা পাবে না তখন। ফর এক্সাম্পল আমাদের বইতেই বলেছে যে একটা যদি পয়সা নাও, একটা কয়েন নাও, কয়েন নিয়ে কয়েনটাকে ছেড়ে দাও, একটা কাগজের টুকরো কয়েনের থেকে ছোট করে ছিঁড়ে নাও, নিয়ে যদি দুটোকে ছেড়ে দাও তাহলে দেখবে দুটো আলাদা আলাদা টাইমে পড়ছে, কাগজটা দেরিতে নিচে পড়ছে, কি বলে কয়েনটা আগে পড়ে যাচ্ছে। এবার যদি কয়েনটা এইভাবে নিয়ে কয়েনের উপরে কাগজটা বসালে, ভালো করে বসিয়ে, তাই কয়েনটার কাগজটা কিন্তু উপরেই আছে, হ্যাঁ, এইভাবে ছেড়ে দেবা, দেখবা দুটো একসাথে গিয়েই পড়ছে, আলাদা আলাদা টাইমে পড়ছে না, দুটো একসাথে পড়ছে। অ্যাকচুয়ালি কেন হলো? কারণ হচ্ছে বাতাসের বাধাই, ধরো কয়েনের ভরটা তো বেশি, ও বাতাসের বাধাটাকে ভেদ করে, বাতাসের বাধাটাকে না মানে অতিক্রম করে নিচে যেতে পারছে, কিন্তু কাগজ তো বাতাসের মধ্যে আটকে যাচ্ছে, যে কারণেও তাড়াতাড়ি নিচে যেতে পারছে না। এবার যখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা কাগজটা কয়েনটার উপরে দিয়ে দিলাম, তখন ওই পয়সাটা বা কয়েনটা বাতাসটাকে কাটতে কাটতে নিচে যাচ্ছে, যে কারণে ওই কাগজটার উপরে আর বাধা সৃষ্টি হচ্ছে না, যে কারণে নিচে চলে যাচ্ছে। তো এই এক্সপেরিমেন্টটা নিজে করে দেখবে, বেশ ইন্টারেস্ট পাবে। নেক্সট যেটা আমাদের জানতে হবে, স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও 3টি সূত্র বলে গেছেন। সূত্রগুলির মর্মার্থ হলো: একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নামে। অর্থাৎ তাহলে প্রথম পয়েন্টে যেটা বললো সেটা হচ্ছে একই উচ্চতা, মানে দুটো উচ্চতা সেম হবে, দুটো দেখার আলাদা আলাদা বস্তু আছে, তা দুটো বস্তু আলাদা আলাদা, এটা একই উচ্চতা থেকে স্থির অবস্থায়, দেখো নড়াচড়া করা যাবে না, স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হবে। তাহলে ছেড়ে দিলে তাদের দ্রুততা সেম দ্রুততাই তারা নিচের দিকে নামতে থাকবে। এইটা প্রথম পয়েন্টে বলেছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলেছে সেটা বলি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। সময় যত বাড়বে, দেখা গেলো আমি যদি এই পেন দুটোকে যদি প্লেন থেকে প্লেনে উপর থেকে উঠতে উঠতে তখন যদি ছেড়ে দিই, যদি ফেলে দিই, তাহলে তারা অনেক উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে বেশি সময় ধরে তারা পড়বে, বেশি সময় ধরে পড়লে তাদের বেগ বাড়তে থাকবে, প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ধীরে ধীরে বেগ বাড়তে থাকবে, এটাই তিনি বলেছেন। 3 নম্বর যেটা বলেছেন সেটা বলি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যত সময় ধরে, বেশি সময় ধরে যদি কোনো একটা পতনশীল বস্তু পড়ে, নিচের দিকে পড়ে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সে বেশি দূরত্ব পথ অতিক্রম করবে, এটাই তিনি বলেছেন 3 নম্বর সমীকরণে। ক্লিয়ার হলো? এই তিনটেই তিনি বলে গেছেন, 3টে সূত্রে। তো স্ক্রিনের উপরে তো উঠেছিল, লিখে নিয়েছে আশা করা যায়। এরপরে নেক্সট যেটা আছে সেটা বলি, কোনো একটা বস্তু আছে, যে বস্তুটাকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই, আকাশের দিকে যদি ছুঁড়ে দিই, তাহলে সেই বস্তুটা কেন নিচের দিকেই নেমে আসে? তাহলে কি বললাম, কোনো একটা বস্তুকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই, তাহলে সেই বস্তুটা আবার নিচের দিকেই নেমে আসে, কেন নেমে আসে? এই প্রশ্নটা করা হয়েছে। আমরা ধরো কোনো একটা বস্তু, মাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি, এটা ধরে নাও আমরা মানুষ, হ্যাঁ, এরকম মোটা গোটা মানুষ করে দিলাম।
তো এখান থেকে আমরা যদি ছুড়ে দিই তাহলে একটা বস্তু উপর দিকে গেল, উপর দিকে যখন যাচ্ছে তখন একটা গতি নিয়ে তো উপর দিকে যাচ্ছে, তখন একটা গতি নিয়ে উপর দিকে যাচ্ছে, গতি নিয়ে ত্বরণ নিয়ে একটা যাচ্ছে। কিন্তু ওই সময় কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে ওই বস্তুটাকে টানছে, অভিকর্ষ বল কিন্তু কাজ করছে, অভিকর্ষ বল কিন্তু কাজ করছে। এবার উপর দিকে যখন যাচ্ছে এই অভিকর্ষ বল তো কাজ করছে, নিচের দিকে তো বস্তুটাকে টানছে, টানার জন্য একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওই বস্তুটা আর উপর দিকে যেতে পারে না, আটকে যায়, আর উপর দিকে যেতে পারে না। তখন ওই বস্তুটা স্থির হয়ে যায়, স্থির হয়ে গিয়ে আবার যেহেতু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে তাই বস্তুটা আবার নিচের দিকে আসতে শুরু করে, নিচের দিকে আবার একটা ত্বরণের সৃষ্টি করে, অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি হয় এবং নিচের দিকে বস্তুটা পড়তে থাকে বা নিচের দিকে আসতে থাকে। এই হলো কারণ স্ক্রিনের উপরে উঠছে ছবিটা, তোমরা এটা লিখে নাও। এমন একটা উদাহরণ দিতে বলতে পারে যে যখন বস্তুর বেগ শূন্য, মানে বেগ নেই, কোনো বেগ নেই, স্থির শূন্য, কিন্তু তার অভিকর্ষজ ত্বরণ আছে, সেটা কোন ক্ষেত্রে হতে পারে যদি একটা বস্তুকে যদি আমরা উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দিই, তাহলে উপর দিকে ছুড়ে দেওয়ার ফলে একটা বেগে চলতে চলতে একটা নির্দিষ্ট সময় আসার পরে তার বেগ শূন্য হয়ে যায়। এই যখন বেগটা শূন্য হয়ে যায়, বেগটা শূন্য হচ্ছে কেন? কারণ তার পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, একটা অভিকর্ষ বল কাজ করছে। তো একটা নির্দিষ্ট টাইম গিয়ে বেগটা শূন্য হয়ে যায়, ওই জায়গাটায় গিয়ে স্থির হয়ে গেল, হওয়ার পরে আবার নিচের দিকে আসতে থাকে। তো ওই যেই জায়গাটায় বেগটা শূন্য হয়ে গেল ওই জায়গাটায় তার তো বেগ তো নেই, বেগ কিন্তু তখন শূন্য হয়ে গেছে, কিন্তু তাও একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ বল টানছে। তো এই যে অভিকর্ষজ ত্বরণ কিন্তু একটা কাজ করছে, তো এই সময়ই অভিকর্ষজ ত্বরণ কাজ করে কিন্তু বেগ শূন্য হয়ে যায়, এইটাই বলা হয়ে যায়। ঠিক আছে, স্ক্রিনের উপরে উঠছে, এটাও টুকে নাও। ধরো মাটি, এটা মাটি, তো আমরা একটা পাথরকে নিয়ে এইভাবে উপর দিকে ছুড়ে দিলাম, তাহলে পাথরটা দেখলে এইভাবে যাবে, গিয়ে 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 এইভাবে নির্দিষ্ট একটা দূরত্ব গিয়ে তারপরে মাটিতে পড়বে, তাই তো হয়? কেন হয়? ধরো এই পাথরটা এখানটায় যখন আছে তখন আমরা উপর দিকে ছুড়ে দিয়েছি, তাহলে উপর দিকে একটা বেগ আছে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ কিন্তু একটা কাজ করছে বা অভিকর্ষ বল কাজ করছে, তো পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এই বস্তুটাই পাথরটাই যখন এখানটায় পৌঁছাবে তখনও তাই উপর দিকে একটা বেগ কাজ করছে, কিন্তু অভিকর্ষজ ত্বরণে কিন্তু কাজ করছে, অভিকর্ষ বলও কাজ করছে, এদিকে যাচ্ছে কাজ করছে, অর্থাৎ বলটা যেতে যেতেও তার নিচের দিকে একটা টান আছে, নিচের দিকে মাটির দিকে একটা টান আছে। তো এই কারণেই কিছু দূর যাওয়ার পরে বলটা বা ওই পাথরটা কিছু দূর যাওয়ার পরে আস্তে 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 মাটিতে নেমে আসে। তো এই জিনিসটাই দেখো স্ক্রিনে উঠছে, এই প্রশ্নটার উত্তরটা টুকে নাও। স্পেসে বা মহাকাশে আমরা যে বিভিন্ন জিনিস পাঠাই না, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলোকে পাঠাই, তো সেক্ষেত্রে ধরো এই পৃথিবী কি হয়, কিভাবে পাঠানো হয়। এই ধরো পৃথিবীটাকে পৃথিবীর উপরের এই জায়গাটাকে দেখা একটা পাথর ছুঁড়ে মারা হচ্ছে, তো সেই পাথরটা এইভাবে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে, এত বড় হবে না, আমি ছবি আঁকছি তো তার জন্য এরকম হয়ে যাচ্ছে, পৃথিবী তো অনেক বড়, এতটা কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে পড়ছে দেখাচ্ছে, এতটা তো ডিস্টেন্সে যাবে না। তো ধরো এখান থেকে মারলো, এই জায়গায় গিয়ে পড়লো, আর একটা ওই পাথরটাকে যদি আরো একটু জোরে মারে তাহলে এইরকম জায়গায় গিয়ে পড়বে, তাই তো? আরো একটু জোরে মারলে তাহলে এইরকম জায়গায় গিয়ে পড়বে। একটা সময় আসবে যখন যদি আরো জোরে মারা হয় তাহলে এইরকম একটা গতি নিয়ে এত উপরে উঠে যাবে যে পাথরটা নিচের দিকে আসবে না, ওই স্পেসের মধ্যে ঘুরতে থাকবে। এইভাবে কৃত্রিম উপগ্রহকে উপরের দিকে পাঠানো হয়। তো এইটাই বোঝানো হয়েছে এবং তোমাদের এখানটা স্ক্রিনে উঠছে, তোমরা লিখে নাও, পড়ে নাও, বুঝে নাও, কনসেপ্টটা এটাই জাস্ট। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। এই চ্যাপ্টারের দুটোই মাত্র ভিডিওতে আমরা চ্যাপ্টারটাকে শেষ করব। আজকে যতটুকু হলো এটা একটা অংশ, আর নেক্সট আরেকটাই পার্ট আসবে, সেটা আরেকটা অংশ হবে, চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে কেমন লেগেছে জানিও, এবং যদি এই চ্যাপ্টারের নোট, যদি কমপ্লিটলি নোট যেটা আছে সেটা পিডিএফ আকারে পেতে চাও তাহলে কমেন্টে জানাবে, তাহলে কোনো একটা ব্যবস্থা করবো নিশ্চয়ই। ওকে, আর তাছাড়া ডেসক্রিপশনে একটা কি বলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, যেখানটায় তোমরা যদি ফলো করো তাহলে পরবর্তীকালে কবে ভিডিও আসবে কি না আসবে প্রতিনিয়ত একটা আপডেট দিতে পারবো, যেটা তোমরা জানতে পারবে। কি বলে ইউটিউবে তো আর বারবার কমেন্ট করা যায় না, কমেন্ট বক্সে কত কি জানা যাবে, যদি ওখানটা থাকো তাহলে সবাই একসাথে জেনে নিতে পারবে। তো যাই হোক, ওখানটায় গিয়ে ফলো করতে পারো।